আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক, তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমাদের যারা নবম দশম শ্রেণীতে আছে, স্পেশালি যারা এখন বর্তমানে দশম শ্রেণীতে এসএসসি 26 ব্যাচ আছে, তো তোমরা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও তাহলে মোটামুটি দেখতে পারবে যে তোমাদের ম্যাক্সিমাম ফিজিক্সের চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, তাই না? তো আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে তোমরা তো এসএসসি 26, তো 25 সালে আমাদের ফিজিক্সের উপর যত এমসিকিউ আসে তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর উপর, সেগুলো হচ্ছে আমরা এই ক্লাসে হচ্ছে দেখে নিব। তো তোমাদেরকে একটা কথা একটু আমি সতর্ক হিসেবে করতে চাই যে তোমরা অনেকে কোশ্চেন ব্যাংক সলভ করো হুবহু কোশ্চেন পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল এই যে দেখো আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করবো, তাই না? কোন বছরের? 2025 সালের, তাই না? কত সালে? 2025 সালে। তো আমরা এই কোশ্চেন কেন আমরা এই কোশ্চেন সলভ করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই প্রশ্ন সলভ করব কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে কোশ্চেন অ্যানালাইসিস করব। বুঝতে পারছো? আমরা এখানে কোশ্চেন অ্যানালাইসিস করব। এছাড়াও তোমাদের কিন্তু ম্যাথের উপরে কিন্তু আমি তোমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো নিয়ে আসতেছি, তাই না? ওইগুলা কেন নিয়ে আসা হচ্ছে? প্রত্যেকটা নিয়ে আসা হচ্ছে যেন তোমরা কোশ্চেন ধরতে পারো যে কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে, তোমাকে বইয়ের কোন জায়গাতে বেশি ফোকাস দিতে হবে। তো আমরা কোশ্চেন হুবহু কমন পাওয়ার জন্য না, আমরা এটা প্র্যাকটিস এবং কোশ্চেন অ্যানালাইসিস পাওয়ার জন্য এটা করব। ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিস এবং কিসের জন্য বলতো? আমরা হচ্ছে এই কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে? আমরা হচ্ছে কোশ্চেন কি করব? প্র্যাকটিস করব। তো আমরা যে জায়গাগুলো থেকে দেখবো যে বইয়ের এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন আসছে, তখন আমরা কি করব জানো? ওই বইয়ের ওই টপিকটার উপর বেশি জোর দিব, ওই টপিকের উপর আরো কিরকম ঘোরা পেঁচে প্রশ্ন আসতে পারে সেগুলোর উপর জোর দিব। এটা কি হচ্ছে আমরা বলি কোশ্চেন অ্যানালাইসিস করা, কোশ্চেন প্র্যাকটিস করা। কখনোই এই ইন্টেনশনে কখনো বোর্ড কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা ঠিক না যে আমি এই কোশ্চেনটাই আমার বছরে পাবো। পেয়ে গেলে ভালো কথা, মাঝে মাঝে পাওয়া যায়, বাট এই এক্সপেকটেশন রাখাটা ঠিক না। ঠিক আছে? তো চলো আমরা শুরু করব তোমাদের একদম প্রথম চ্যাপ্টার, তোমাদের হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। তো 25 সালে আমাদের সিলেট বোর্ডে আসা একটা প্রশ্ন যে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো তোমাদের কিন্তু শুরুর দিকে এই যে পদার্থবিজ্ঞান বলতে আমরা আসলে কি বুঝি, তাই না? পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, অনেক বিজ্ঞানী কে কি আবিষ্কার করছে, তাই না? আমাদের হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স এর মধ্যে কি কি আমরা রাখছি সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এগুলো কিন্তু বইয়ের একটু থিওরিটিক্যাল আলোচনা, বাট আমি আমাদের প্রিমিয়াম ব্যাচে যখন এই চ্যাপ্টারটা পড়াইছি, যে এটা কিন্তু আমার প্রিমিয়াম ব্যাচের স্লাইড, ঠিক আছে? এভাবে দাগায় কিন্তু আমি পড়াই, স্ক্রিনশট নিয়ে নেওয়া। তো ওইখানে কিন্তু আমি ঠিকই এভাবে দিছিলাম যে আমাদের দেখো এটা হচ্ছে এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচের। ঠিক আছে? পদার্থবিজ্ঞানের পরিসর যখন পড়াছিলাম আমি কিন্তু এরকম ভাগ করে দিচ্ছিলাম যে এখানে দুই রকমের আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে মডার্ন। ক্লাসিক্যালের মধ্যে আমাদের আছে যে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, যেগুলো তোমরা পড়তেছো, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে যে আমরা শুরুর দিকে এগুলো পাই, যেমন তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ, চৌম্বক বিজ্ঞান। ঠিক আছে? আর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে দেখো যে আধুনিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স, এইগুলো হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে পড়ে। তো এখানে দেখো আমাদেরকে বলছে নিচের কোনটি ক্লাসিক্যাল ফিজিক্স অন্তর্ভুক্ত। তো দেখো এই যে তাপ ও তাপগতি বিজ্ঞান, এটা কিন্তু বইয়ের লাইন। ঠিক আছে? এই যে তাপ ও তাপগতি বিজ্ঞান, তার মানে আমাদের এই পদার্থবিজ্ঞানের পরিসর, তাহলে আমরা এভাবে মাথায় রাখবো যে আমাদের এখান থেকে কোশ্চেন হয়, তাহলে আমরা এগুলো একটু বারবার মাথায় রাখবো। ঠিক আছে? আর আমি নর্মালি আমাদের প্রিমিয়াম ব্যাচে বলে দিছিলাম যে দেখো তোমরা যে ফিজিক্স গুলো এখন শিখতেছো সেগুলোই তোমাদের আসলে ক্লাসিক্যাল ফিজিক্স। মডার্ন ফিজিক্স তোমাদের ওই জাস্ট আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে, আর ইন্টারে উঠে তোমরা আধুনিক পদার্থবিজ্ঞান আর এর পরবর্তীতে নিউক্লিয়ার ফিজিক্স নামে একটা চ্যাপ্টার আছে, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ওইগুলো হচ্ছে মডার্ন ফিজিক্সের পার্ট, আর বাকি সবকিছু তোমাদের আসলে ওল্ড বা ক্লাসিক্যাল ফিজিক্স। তো তোমরা বলবিজ্ঞান পড়ছো বা নিউটনের গতি যেগুলো পড়ছো, তারপর শব্দ পড়ছো, তারপর তাপ ও তাপগতি বিজ্ঞান, এটা শর্ট সিলেবাসে নাই, বাট তাপের কিন্তু একটা চ্যাপ্টার আছে 6 নাম্বার চ্যাপ্টারটা, তাই না? ফিজিক্সের। তারপরে বিদ্যুৎ ও চুম্বক, এগুলো তোমরা ইন্টারে পেয়ে যাবা। এগুলো সবই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স। তো তুমি যদি এভাবে মাথায় রাখো তাহলে এখান থেকে যদি আর নেক্সট টাইম কোশ্চেন হয় অবশ্যই পারবা। ক্লাসিক্যাল ব্যতীত বাকি যদি দিয়ে দাও এগুলো, তাহলে তোমার মডার্ন ফিজিক্স। আর মডার্ন ফিজিক্সের নাম শুনলেই বোঝা যায় এগুলো মডার্ন ফিজিক্স, যে আণবিক পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স, কঠিন অবস্থার ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই টাইপের কোশ্চেন আরো আসলে আমরা যেন পারি। এরপরে দেখো আমাদের হচ্ছে বইয়ে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন আবিষ্কার সম্পর্কে আছে। যেমন আমি যদি দেখি আমাদের প্রিমিয়াম ব্যাচে আমি হচ্ছে এইভাবে পড়াইছিলাম, হ্যাঁ, এরকম ছন্দ ছন্দ দিয়ে, ছন্দ না মানে গল্পের মতন বোঝানো ট্রাই করতেছিলাম যে শূন্যস্থান দিয়ে কে কি আবিষ্কার করছে, হ্যাঁ, কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে। তো এগুলা কিন্তু এর আগে বিভিন্ন সময়ে আসছে।
তো আমাদের 25 সালে যেটা আসছে যে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচে কোন নামটি বিবেচনা করা হয়, তো এটা হচ্ছে আসলে আমাদের হবে ইবনে আল হাইয়াম। এটা কিন্তু মোটেও বইয়ের বাইরের থেকে আসে নাই, তোমার বইয়ে দেখবা সুন্দরভাবে এই লাইনটা আছে, বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের এই কনসেপ্টের উপর আরো আছে যে প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তো এটা হচ্ছে আমাদেরকে দেখান হচ্ছে কাউন্ট রামফোর্ড, ঠিক আছে? কে দেখান? কাউন্ট রামফোর্ড। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারলা যে তোমাদের এই যে এই পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ কোন বিজ্ঞানী কি আবিষ্কার করতেছেন, এইটা তোমাদের কিন্তু একটা মানে এখান থেকে একটা কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে। যেমন দেখো আবার আসছে যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে, এটা মোটামুটি আমরা যদি নাও পড়ি আমরা জানি, কারণ ইন্টারে বাচ্চারা জানে, কারণ ওরা এগুলো পড়ালেখা বেশি করে। এইটা টপিকটা 9 10 তোমরা জেনে রাখো। কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কার করতে হচ্ছে আমাদের কে বলতো? ম্যাক্স প্লাঙ্ক। কে? ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে? এই কোশ্চেনটা এর আগেও বিভিন্ন সময় আসতো যে কে আবিষ্কার করছে, এটা শুধু 25 সালে আসছে এমনটা না, দেখো 25 সালে দুইটা বোর্ডে আসছে, ঠিক আছে? কে? এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। ওকে, এরপর দেখো এটা এই হাতে লেখা তো আমার, তোমরা তো আমার হাতে লেখা চিনো, এটা হচ্ছে আমাদের এসএসসি 26 এর একটা স্লাইডের স্ক্রিনশট, এই জন্য লেখাগুলো একটু ঘোলা। তো এখানে হচ্ছে তোমাদের আমি মৌলিক রাশি নিয়ে আলোচনা করতেছিলাম আর হচ্ছে মাত্রা সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো বলছিলাম যে এই তিনটা মাত্রা অবশ্যই মাথায় রাখতে হবে, এইগুলো দিয়ে আমাদের গতি বা বল বা কাজ ক্ষমতা শক্তিতে বিভিন্ন যেই রাশিগুলো আছে সেগুলো আমরা মাত্রা বের করে থাকি। আর আমার মৌলিক রাশি হচ্ছে 7টা: ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ, ঠিক আছে? এইগুলো হচ্ছে একক। এসআই একক, ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক এসআই একক সেকেন্ড, তাপমাত্রা হচ্ছে আমরা কেলভিনে, সেলসিয়াস না কেলভিনে, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, জলতড়িৎ পড়লে তোমরা এটা পাইতা, দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ এটা তোমরা কেমিস্ট্রিতে খুব ইউজ করো, মোল, তাই না? ওকে, দেখো এই টপিকটা কেন দেখাই নিলাম জানো? কারণ এই টপিক থেকে আমাদের 25 সালে কোশ্চেন আসছে যে নিচের কোনটি মৌলিক রাশি। তখন তুমি যদি 7টা মৌলিক রাশি চিনো তাহলেই হবে। আয়তন, দেখো আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে পাই হচ্ছে আয়তন। তখন বলতে পারো ভাইয়া দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আলটিমেটলি প্রস্থও একটা দৈর্ঘ্য, উচ্চতাও একটা দৈর্ঘ্য, তাই না? দেখো দৈর্ঘ্য মাপার জন্য আমাকে এদিকে যাওয়া লাগবে, প্রস্থ মাপার জন্য আমাকে সেই দৈর্ঘ্যই মাপা লাগলো, উচ্চতা মাপার জন্য আমাকে দৈর্ঘ্যই মাপা লাগবে, তো এগুলো আসলে দৈর্ঘ্য। তো তিনটা দৈর্ঘ্য মিলে আয়তন হয়, তো এটা মৌলিক রাশি না। দীপন তীব্রতা আসলে আমাদের মৌলিক রাশি লিস্টে আমরা পড়ছি, কিসে পড়ছি আমরা? লিস্টে আমরা পড়লাম, তাই না? তাপ, তাপ তো শক্তি, তাই না? তাপ হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে আমরা যে কাজের কনস্ট্যান্ট থেকে জানতে পারি, এটা আসলে মৌলিক রাশি না। বিভব হচ্ছে কি মৌলিক রাশি না, কারণ হচ্ছে ভি হচ্ছে W/Q, তাই না? তো এটা মৌলিক রাশি না। আর মুদ্রা কথা হচ্ছে গিয়ে তুমি যদি এই লিস্ট 7টা মনে রাখতে পারো তাহলে এখান থেকে কখনো যদি তোমার প্রশ্ন হয় তাহলে তুমি ইজিলি পারবা। যেমন দেখো 25 সালে আরেকটা কোশ্চেন, কোনটি মৌলিক রাশি? তার মানে আমাদের এই 7টা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। মৌলিক রাশি কোনটা দেখি? তাপমাত্রা, বেগ, তাপ, বল। বেগ তো মৌলিক না, বল তো মৌলিক না। তাপ যে শক্তির কথা বললাম এটা না, বা তাপমাত্রা, এটা কিন্তু পেঁচাও না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড হিসেবে পেঁচাও না, যে কি তাপমাত্রা তাপের মধ্যে দুইটা কিন্তু আলাদা কথা। তাপ মানে হচ্ছে কি আমাদের কি বলতো, তাপ হচ্ছে আমরা পড়ছি হচ্ছে শক্তি, মেনলি এটা হচ্ছে ওই পদার্থের ভেতর যে অনুপরমাণু সমূহ থাকে তাদের যে কম্পনের কারণে যে গতি শক্তিটা, সেটা হচ্ছে আসলে তাপ। আর তাপমাত্রা হচ্ছে কি তাপীয় অবস্থা, যেটার কারণে নির্ভর করে যে শক্তি কোন দিক থেকে কোনখানে যাবে। তো তাপমাত্রা হচ্ছে আমাদের মৌলিক রাশি, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু পেঁচাও না, এটা হচ্ছে কি তাপমাত্রা। এখানে আমরা দুইটা জায়গায় বক্স করছি, ভাবে ভাবো না যে দুইটা অ্যান্সার দিচ্ছি, এটা না, তাপমাত্রা। ওকে, এরপরে দেখো তোমাদের এই লিস্টটা তোমাদের কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। তোমরা এই যে আস্তে আস্তে বড় হচ্ছ, প্রচুর সায়েন্টিফিক ইকুয়েশন তোমাদের সামনে আসবে, ওইখানে তোমাদের এগুলা লাগে, ঠিক আছে? স্পেশালি হচ্ছে এই যে এই সাইডের গুলা 10 টু দি পাওয়ার মাইনাস যেগুলা, সেগুলো তোমার লাগে। এই ডেসি সেন্টি এতটা না লাগলেও, যেমন সেন্টি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2, হ্যাঁ, মিলি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3, ছোট হাতের এম দিয়ে লেখা হয়। মাইক্রো এরকম, এটাকে বলা হয় মিউ, এই চিহ্নটাকে কি বলা হয়? মিউ, 10 টু দি পাওয়ার মাইনাস 6। ন্যানো 10 টু দি পাওয়ার মাইনাস 9। তারপর এটা হচ্ছে কি পিকো 10 টু দি পাওয়ার মাইনাস 12। এরপর এটা হচ্ছে ফেমটা 10 টু দি পাওয়ার মাইনাস 15। এরপর এটা হচ্ছে অটো, অ্যাটো উচ্চারণটা আসলে 10 টু দি পাওয়ার মাইনাস 18, ঠিক আছে? এই প্রতীকগুলা দিয়ে কোনটাকে দিয়ে কি বোঝায় এগুলো হচ্ছে আমাদের কিন্তু মাথায় রাখা খুব খুব জরুরি। হ্যাঁ, এই স্মল লেটার গুলো দিয়ে টু দি পাওয়ার মাইনাস বোঝায়, ঠিক আছে? টু দি পাওয়ার মাইনাস বোঝায়। অ্যাট লিস্ট এই পর্যন্ত তোমার অঙ্কে বারবার তোমার ইউজ হবে। অঙ্কে আমরা কোনগুলো ইউজ করি জানো? অঙ্কে আমি যদি এখনই বলে দিই, আসলে অঙ্কে আমরা সেন্টি ইউজ করি, মিলি, মাইক্রো, ন্যানো পর্যন্ত তোমরা ইন্টারমিডিয়েটে এগুলার ম্যাথ পাবা প্রচুর, ঠিক আছে? এই পিকো, ফেমটা, অটোতে স্টুডেন্টদের অঙ্ক তেমন একটা দেওয়া হয় না, বাট তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে,
তো এখানে দেখো, এখানে হচ্ছে কি আবার এই তোমার এখান থেকে শুরু হয় যে কে, বড় হাতের কে দিয়ে, কে মানে তো আমাদের হাজার, হাজার মানে 10⁻³ এটা তো তোমরা খুব বেশি ইউজ টু। যেমন আমরা বলি না আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 32K, তার মানে 32 এর সাথে 10⁻³ 10⁻³ মানে 1000, 1000 গুণ হবে, ঠিক আছে। ওকে, তো ঠিক এভাবে কে এর জায়গায় যদি এম থাকে, হ্যাঁ, যখন তোমরা যে কিভাবে লিখবা, যেমন এভাবে লেখা হবে 32, এই যে এটা, ঠিক আছে, তখন আমাদের বোঝানো হবে হচ্ছে 32 × 10⁻6, বুঝে গেছে? এটা দিয়ে বোঝায় 10⁻6। এই যে গিগা, গিগা দিয়ে বোঝায় 10⁻9। পর টেরা, তোমরা এগুলো শুনছো, গিগাবাইট, টেরাবাইট, এগুলো শুনছো না? গিগা হচ্ছে 10⁻9, টেরা হচ্ছে 10⁻12। এরপর হচ্ছে পেটা, পেটা মানে হচ্ছে 10⁻15, আর এক্সা, এক্সা মানে 10⁻18। এইগুলার থেকে তোমার ম্যাথ হচ্ছে এগুলো বেশি পাবা, হ্যাঁ, এগুলা যে সাইন্টিফিক মানগুলা বেশি থাকে তোমাদের। আর এখানে ম্যাথের মধ্যে তোমরা ম্যাথে খুব বেশি হলে মেগাটা, মেগাটাকে তোমরা ইন ফিউচার পাবা ইন্টার ওঠার পর। ওকে, এগুলা কেন দেখালাম? দেখো, এটা দেখালাম হচ্ছে, দেখো যে এই কোশ্চেন ঢাকা বোর্ড 25 একটা কোশ্চেন, যে 1 AM, 1 AM মানে এখন কেউ রাত একটা বাহিব না, ঠিক আছে, এই যে 1 AM, রাত একটা, ঠিক আছে, রাত একটা বাজে, এটা হইব না, ঠিক আছে। এখন আবার AM মানে যে রাত একটা, আর PM মানে যে দুপুর একটা, এটা তো তোমরা জানো। যাই হোক, এটা আমার টপিক না। তো এখানে বলতেছে AM কত মিটার, ঠিক আছে। এই যে M দিয়ে বোঝানো হচ্ছে কি বলতো, মিটার, বাট এই দিয়ে কি বোঝাচ্ছে বলতো, এই দিয়ে বোঝানো হচ্ছে এই যে দেখো, এই যে এটো, এটো মানে বোঝায় 10⁻, এর জায়গায় আমাকে 10⁻18 বসাইতে হবে, এর জায়গায় আমাকে 10⁻18 বসাইতে হবে। তো এমনি তো 1, আর এর জায়গায় বসবে হচ্ছে গুণ আকারে 10⁻18, ঠিক আছে। তাহলে এত, এই যে মিটার, জাস্ট মনে রাখবা এর জায়গায় খালি এই ভ্যালুটুকু বসে যাবে, 1 এর জায়গায় 1 থাকবে, মিটারের জায়গায় মিটার থাকবে, জাস্ট এর জায়গায় এই জিনিসটা বসবে, ঠিক আছে। তাহলে এটা আমার 1 গুণ হয় না হয় একই কথা, তাহলে 10⁻18, তাহলে आंसर কত? এটা বুঝতে পারছো? এই দেখো 1 টেরা মিটার হবে, এখানে মিটার না, মিটার, সরি, 1 টেরা মিটার না, এটা মিটার হবে। ওকে, তো এটা হচ্ছে আমরা কিভাবে করব, টেরা মিটার। দেখো তো এটা তোমাদের মনে পড়ে কিনা, টেরা দিয়ে কোনটা বুঝায় আমরা? দেখো, টেরা দিয়ে বুঝে যায় গিগাবাইট, টেরাবাইট, 10⁻12, 12, বুঝতে পারছো? 12। তাহলে হচ্ছে এখানে আমরা কোনটা সিলেক্ট করব? 1 এর জায়গায় 1, টেরার জায়গায় এখানে লিখবো 10⁻12, মিটারের জায়গায় লিখবো মিটার। তাহলে একের সাথে এটা গুণ হয় 10⁻12 মিটার, ঠিক আছে। তাহলে 10⁻12 মিটার, বুঝতে পারছো? এইভাবে একটু লেখার প্র্যাকটিস করবো। একটা কারণ আছে, কেন কারণ আছে আমি বলতেছি। এই কারণটা আমি আগে একটা আলোচনা করি। এই যে এইটা, এটা পরে এই যে এই কোশ্চেনটা সলভ করতেছি, সমস্যা নেই, এটা সলভ করতেছি, বাট হচ্ছে আগে আমরা এটা দেখি। 10 পিকো মিটার, মিটার না, একটু বানান মিস্টেক হয়েছে, মিটার, ঠিক আছে। পিকো মিটার, দেখো তো পিকো তোমার মনে পড়ে কিনা? এই দেখো, পিকো তোমার হচ্ছে এই জিনিসটা 10⁻12, ঠিক আছে, 10⁻12। তাহলে এখন দেখো, তুমি এই যে 10 আছে, 10 এর জায়গায় 10 লিখবা, পিকো, পিকোর জায়গায় লিখবা 10⁻12, এরপর মিটারের জায়গায় যে মিটার, বাংলা বা ইংলিশ লেখা সমস্যা নাই। তাহলে এখন দেখো তো এটা কত হয়, এটা কত হয়? আমি জানি অনেকে আবেগে কিন্তু যে এইটা দাগাই দেয়, ভাই ওইটা 1 পিকোমিটার হলে 10⁻12 হইতো, 1 পিকোমিটার হলে 10⁻12 হইতো, বাট তোমাকে বলছে 10 পিকোমিটার, তাহলে 10 এর জায়গায় 10, পিকো জায়গায় আসবে 10⁻2। তোমার সূচক পড়ছো না, ফিজিক্স পড়ো মানে কি, হায়ার ম্যাথ অনেকেরই আছে। সূচকের একটা কনসেপ্ট কি, যদি আমার a এর উপর পাওয়ার m হয়, a এর উপর যদি পাওয়ার n হয়, গুণ আকারে থাকলে আমার পাওয়ার কি হয়, যোগ হবে, m + n। তো এখানে 10 এর উপর পাওয়ার তাহলে 1 চিন্তা করা যায়, আর এখানে 10 এর উপর -2, তাহলে আমরা চিন্তা করতে পারি 1 আর -2 যোগ হবে, যোগ মানে এখানে -12, 1 আর -12 যোগ হবে, তো আমরা এখানে প্লাস মাইনাসে -12 লিখতে পারি। তাহলে এখানে আসবে কত, 10⁻11 মিটার, ঠিক আছে, 10⁻11 মিটার। এই জন্য এখানে आंसर কিন্তু ঘ হবে। অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলতে পারো, এই ভুলটা করা যাবে না। ওকে, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, কোনটি সবচেয়ে ছোট একক, ঠিক আছে। তো এখানে যদি আমি জিজ্ঞেস করি মাইক্রোমিটার, মাইক্রোমিটার মানে 10⁻6 মিটার, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার, পিকোমিটার মানে 10⁻12 মিটার, আর ফেমটা মানে 10⁻15 মিটার। এই সিরিয়ালগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে।
এখন বলো তো কোনটা ছোট? তোমরা আবেগের বসে আবার অনেকে বলতে পারো যে ভাইয়া 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 এই যে এটা ছোট। না, এটা ছোট না, সব থেকে ছোট হবে নেগেটিভ পাওয়ার যদি থাকে। যেমন তোমাকে একটা ছোট একটা কনসেপ্ট দেবে, এমনিতে দশমিক দিয়ে এগুলো বললে তোমাদের কাছে অনেকে প্যাচ লাগতে পারে, এই জন্য আমি এটা এভাবে বুঝাই। তোমরা তো সংখ্যা রেখা চিনো, তাই না? সংখ্যা রেখা চিনো। সংখ্যা রেখাতে আমার যত ডান পাশের সংখ্যা থাকে সেটা তত বড়, যেমন হচ্ছে 0, এরপর থাকে 1, এরপর 2, এরপর 3, তাই না? এখন দেখো তোমাকে যদি আমি বলি 1 আর 3 এর মধ্যে কে বড়, দেখো 3 বেশি ডান পাশে, এর জন্য 3 বড়, তাই না? সিমিলারলি এখন যদি তোমার কাছে এখানে থাকে -1, -2, -3, তো এখন আমি তোমার কাছে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা -1 আর -3 এর মধ্যে কে বড়, এখানে কিন্তু আবেগ বিবেক কন্ট্রোল রেখে অ্যান্সার বলতে হবে যে ভাইয়া -1টা বড়। ঠিক আছে? কেন? কারণ দেখো যে -3 থেকে -1 তো ডান পাশে অবস্থিত, তাই না? যে যত ডানে সে তত বড়, তাই না? আমাদের সংখ্যা রেখে ছোট থেকে বড় হচ্ছে তো, তাই না? তুমি চিন্তা করো -3, -2, -1, এরপর 0, এরপর 1, 2, 3, তো আগে -3 আসছে, পরে -1 আসছে না, এই জন্য কি হবে? অবশ্যই -1টা বড় হবে। তো এখানে কিন্তু এই যে আমরা মাইনাসের কারণে দেখো এখানে কিন্তু 1 আর 3 এটার মধ্যে কে বড় সেটা না, মাইনাস আছে না, -1টা বড়। তার মানে আমরা এটা বলতে পারি মাইনাসের ক্ষেত্রে ছোটটা হয় বড়, তাই না? যেমন আমরা যদি বিবেচনা করতে যাই, বলতো -11 আর -25 এর মধ্যে কে বড়? দেখো -11 -20 এর মধ্যে এই যে এটা বড়। ঠিক আছে? তো এইখানেও একই কথা, তোমার 10⁻⁻6 আর 10⁻⁻15, হ্যাঁ এটা 10 এর উপর -6, 10 এর উপর -15, ঠিক আছে? তাহলে কে বড় কে ছোট হবে? তাহলে এইটা নাকি এইটা? অবশ্যই তাহলে ছোটটা এখানে বড় হবে। আর আমার প্রশ্ন হচ্ছে নিচে কোনটা ছোট একক, তাহলে আমার অ্যান্সার এখানে হবে হচ্ছে যে যেটার মাইনাস বড় সেটা সব থেকে বেশি ছোট হবে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের এই জিনিসটার প্রসেস। ওকে, তো আশা করি তোমরা এগুলা পারবা। এরপর দেখো আমাদের এই যে এরকম স্লাইড ক্যালিপার্স, তাই না? তারপর হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, এগুলা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো ঢাকা বোর্ড 25 সালে একটা কোশ্চেন আসছে ম্যাথমেটিক্যাল। তো আমি যদি তোমাদেরকে একটু বলে দিই যে আমরা যখন স্লাইড ক্যালিপার্সে কোনো কিছু মাপি, তখন আমরা একটা প্রকৃত দৈর্ঘ্য, মানে প্রকৃত বলতে প্রধান স্কেলে একটা পাঠ পাই, ভ্যালু পাই। এরপর হচ্ছে আমরা যে একদম নিখুঁত ভাবে যদি মান বের করতে চাই, তখন প্রধান স্কেলের সাথে একটা অন্য স্কেল আমরা ব্যবহার করে থাকি, তাই না? ওইটাই কি আমাদের ভার্নিয়ার স্কেল। তো আমাদের তখন ভার্নিয়ার স্কেলের পাঠটাও নেওয়া লাগে। প্রধান স্কেলের পাঠ আর ভার্নিয়ার স্কেলের পাঠ মিলা হয় হচ্ছে কি আমার অ্যাকচুয়াল রেজাল্ট, তাই না? ওকে, তো ভার্নিয়ার স্কেলের পাঠের ক্ষেত্রে আবার কিভাবে আসে? ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমাপতন কি? আমার প্রধান স্কেলের যেই দাগের সাথে ভার্নিয়ার স্কেলের দাগটা মিলে যায় অথবা কাছাকাছি মিলে যায়, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ কতটুকু ছোট, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো একটু থিওরিটা আলোচনা করে নিলাম। আমি যদি এখন প্রশ্ন করি, তো স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোন দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পাঠ 5 সেন্টিমিটার পাওয়া গেল। ঠিক আছে? তো আমরা যখন দৈর্ঘ্যটা মাপতেছি স্লাইড ক্যালিপাসের সাহায্যে, ঠিক আছে? আমি তো ভালো চিত্র আঁকতে পারি না, তো ধরুন এখানে একটা বস্তু আছে, যেরকম ভাবে আমরা মাপতেছি, এখানে আমাদের এই প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল আছে। আচ্ছা, চিত্র যেহেতু আমি আঁকতে পারি না, আমি আঁকবই না। তো আমাদের প্রধান স্কেলের পাঠ আসছে 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন আসছে 7, ভার্নিয়ার ধ্রুবক এত, দণ্ডটির দৈর্ঘ্য কত? এই দেখো আমি যেটা বুঝলাম, আমাদের মেন দৈর্ঘ্য যেটা, মেন দৈর্ঘ্য প্রধান স্কেল পাঠ, প্রধান স্কেল পাঠ। এরপর আমরা যে আরেকটু এক্সট্রাটা সেটা তো ভার্নিয়ার স্কেলে মাপি। এরপর কি আসে আমাদের ভার্নিয়ার স্কেল পাঠ, ভার্নিয়ার স্কেল পাঠ। ওকে, তো আমার এখানে প্রধান স্কেল পাঠ কত আসছে? 5 সেন্টিমিটার। তো সব সেন্টিমিটার চলতেছে, আচ্ছা সমস্যা নাই। এখন দেখো ভার্নিয়ার স্কেল পাঠ এইটা হচ্ছে কি আমাদের, দেখো এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমাপতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখি, ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখন বলো তো আমার ভার্নিয়ার সমাপতন কত আসছে? প্রধান স্কেলের পাঠ 5 আর ভার্নিয়ার সমাপতন হচ্ছে 7 এর সাথে গেছে। তো এটাই হচ্ছে আমার ভার্নিয়ার সমাপতন ইনটু, এখন আমার লাগবে কি ভার্নিয়ার ধ্রুবক। এখন ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে মিলিমিটারে 0.1, তো মিলিমিটার না, আমার এটাকে লাগবে হচ্ছে সেন্টিমিটারে। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য আমার কি করা লাগে জানো? 10, তাই না? কারণ সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিমিটার। তো আমাকে 10 দ্বারা কি করা লাগবে? ভাগ দেওয়া লাগবে। তো এইটা অ্যাকচুয়ালি হিসাব করে যা আসবে সেটাই হচ্ছে আমার মেন দৈর্ঘ্যটা। ঠিক আছে? তো এখন আমি যদি ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর হাতে নিয়ে, তাহলে আমি যদি 0.1 কে যদি আগে ভাগ দেই, 0.1 ভাগ 10, ওকে,
এর সাথে আমি 7 গুণ করব, ঠিক আছে। এখন আমি 5 যোগ করব, তো এটা আমার আসলে হচ্ছে 5.07, সব তো আমি সেন্টিমিটার নিয়ে গেছি তাই না, এত সেন্টিমিটার, তো 5.07 সেন্টিমিটার। বুঝাইছে? এই হচ্ছে আমাদের প্রসেসটা। ওকে, তো এরপর দেখো ত্রুটি সংক্রান্ত একটা আসছে তোমাদের বইয়ে, কিন্তু এরকম ভাবে ত্রুটি বের করার একটা পার্ট আছে, যে এখানে কি বলছে, এখানে বলছে একটা গোলকের ব্যাসার্ধ, গোলক, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ এত। তো এখানে এত বলতে যে 5.3 প্লাস মাইনাস 0.1, তার মানে কি আমার ব্যাসার্ধটা, আমাদের যে ম্যাক্সিমাম ব্যাসার্ধ সেটা হইতে পারে 5.3 এর সাথে 0.1 যোগ হয়ে, আর আমার মিনিমাম ব্যাসার্ধ যেটা হইতে পারে যে 5.3 থেকে 0.1 বিয়োগ হয়ে। তো এখন 5.3 আর সাথে 0.1 যোগ করলে কত হবে বলো তো? 5.4। ক্যালকুলেট করতে পারো, আর এটা 5 লিখছি, আর 5.3 থেকে 0.1 বিয়োগ হইলে আমার হইতে পারে 5.2, ঠিক আছে। এই হচ্ছে ম্যাক্সিমাম ব্যাসার্ধ, মিনিমাম ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে আয়তনের শতকরা ত্রুটি কত? আয়তনের শতকরা ত্রুটি কত? আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম তো বুঝলাম, আর এমনিতে আমার ব্যাসার্ধটা কত? এমনিতে নরমাল ব্যাসার্ধ যেটা সেটা 5.3, এটা তো আমাদের চূড়ান্ত ত্রুটির যে হিসাবটা, তাই না? ওকে, তো এখন দেখো আমাদের শতকরা ত্রুটি জানতে চাচ্ছে, তো এখন হচ্ছে আমরা কি করব জানো, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাসার্ধ ধরেই, এটা কি আয়তনে চেয়েছে তাই না। তো এখন গোলকের আয়তনের সূত্র মনে আছে তোমাদের? 4/3 পাই আর কিউব হয়, 4/3 পাই আর কিউব হয়ে থাকে গোলকের আয়তন। তো হচ্ছে কি আমরা এই ম্যাক্সিমাম আয়তনটা আমরা বের করব, ভি ম্যাক্স, তাহলে এটা আসবে কি 4/3 ইনটু পাই, হ্যাঁ 3.1416, আর এটার হোল কিউব 5.3 এর হোল কিউব। ঠিক একইভাবে মিনিমামটা আমরা বের করব, ভি মিনিমাম, এটা আসবে হচ্ছে 4/3 পাই হচ্ছে 3.1416 ইনটু 5.2 হোল কিউব। আর নরমাল ভি যেটা সেটা আমরা নিয়ে নেব, সেটা কত আসে, যেটা আর কি যে 5.3, এটা তো প্রধান মানে অ্যাকচুয়াল যেটা, মানে এখান থেকে আমাদের একটু ত্রুটি হইতে পারে ধরে নিছি। তো মিনিমাম ত্রুটি মানে মিনিমাম ব্যাসার্ধ ম্যাক্সিমাম ব্যাসার্ধ, বাট অ্যাকচুয়ালি যেটা আমরা 5.3 ধরে যে আয়তনটা পাই সেটা কি হওয়া উচিত, সেটা আসবে 3.1416 ইনটু 5.3 হোল কিউব, ঠিক আছে। এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদেরকে একটু কষ্ট করে ক্যালকুলেটরে বের করে নিতে হবে। ওকে, তো চলো আমরা যদি বের করি, তো এখন যদি আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি কি করা যায়? আমাদের এরপর নেক্সট কাজ কি জানো, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের যে এটা বের করা লাগবে, যে ভি ম্যাক্স আর যেটা ভি পাইছি সেই পার্থক্যটা নিতে হবে। এরপর আমাদের ভি মিনিমাম আর ভির, এই যে এটা তো বড় হবে তাই না, মিনিমাম তো একদম ছোটটা, এই অ্যাকচুয়াল ভি থেকে সেটার পার্থক্যটা নিতে হবে, নিয়ে যেটা বড় আসবে সেটাকে নিতে হবে তাই না, যেটা বড় আসবে যে পার্থক্যটা সেটা নিয়ে দেন হচ্ছে কি আমরা এই যে প্রকৃত এটা দিয়ে ভাগ দিয়ে শতকরায় প্রকাশ করবো। এই হচ্ছে আমাদের ম্যাথের প্রসেস। তোমাদের বইয়ে কিন্তু এরকম আয়তনে একটা ম্যাথ করা আছে বই। তো এখন যেহেতু আমি 3D পড়াচ্ছি না, জন্য আমি ডাইরেক্ট ম্যাথ করতেছি, বুঝছো? তো এখন যদি আমি বের করতে চাই, যেমন ভি ম্যাক্স থেকে যদি ভি বের করতে চাই, তাহলে দেখো ওইখানে হিসাবটা এরকম ভাবে আসবে 4/3 পাই, এটা তো কমন যায় তাই না, 3.1416 ইনটু, তাহলে এভাবে লেখা যাবে 5.4 হোল কিউব মাইনাস 5.3 হোল কিউব। তোমরা এটা আলাদা আলাদা বের করতে পারো, আমি আসলে কি করলাম শর্টকাট ক্যালকুলেশন করার জন্য, যেহেতু আমি এখান থেকে এটা বিয়োগ করব, তো যতটুকু একসাথে আছে এটাকে কমন নিয়ে নিলাম, 4/3 আর পাই যেটা একসাথে কমন নিয়ে নিলাম, আর বাকিটা কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে এখন পুরোটাই আমি ক্যালকুলেটর করব। তাহলে হচ্ছে আমি কি করব দেখি, আমি করব হচ্ছে 4/3, হ্যাঁ, ইনটু 3.1416 ইনটু এখন এখানে আমি ব্র্যাকেট দিই 5.4 কি লিখি এসব উল্টা পাল্টা, 5.4 হোল কিউব মাইনাস 5.3 হোল টু দি পাওয়ার 3। ওকে, তো এটা আসছে আমার 35.9692 পুরোটা নেই, 9692256 ওকে। সিমিলারলি এখন এটা করব, তো এটার মধ্যে থেকে আমার তো এটা বড়, তাহলে 4/3 আর 3.1416 ইনটু এখন বড়টা 4.3 হোল কিউব মাইনাস 5.2 এর হোল কিউব,
বিয়োগ করে দেখি ক্যালকুলেটরে। ওকে 4/3 into 3.1416 into 5.3 5.3 এর হোল কিউব মাইনাস 5.2 এর হোল কিউব, 34.6371। আচ্ছা আর এটা লিখবো না, এই দুটার মধ্যে সবথেকে বড় আসছে এটা, বড়টা নিব। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের যে শতকরা ত্রুটি যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, আমরা যদি শতকরা ত্রুটি বের করতে চাই, শতকরা ত্রুটি বের করতে গেলে সবথেকে বড় যে ভ্যালুটা আসছে সেটা আমরা নিব যে 35.9692 35.9692 256 ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি যে আয়তনটা x এই যেটা এই ভ্যালুটা তো আবার বের করে নিতে না, 4/3 পাই আর কিউব যেটা, এটা আমার একটু বের করা লাগবে। হ্যাঁ, এই ভ্যালুটা আমার একটু জানা লাগবে, এইটার ভ্যালুটা আমার জানা লাগবে। ওকে 4/3 পাই আর কিউব 5.3 হোল কিউব, ঠিক আছে। এটার সাথে আমাকে কি করতে হবে, 100% করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তাহলে আমি যদি একটু নিচের ভ্যালুটা বের করে নিই আবার, 4/3, হ্যাঁ 4/3 এর সাথে 3.1416 পাই ইনটু 5.3 পাওয়ার 3। ওকে, এটা 623 সামথিং। তো আমি এখন অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে নিচে অ্যানসার এটা দিয়ে দেবো, উপরে হচ্ছে এই ভ্যালুটা লিখবো 35.969256। ওকে, ইকুয়াল দিয়ে এখন আমি লিখবো 100 দিয়ে, তাহলে এটা আসে 5.76 এর মতন আসে, আমার পার্সেন্টেজে 5.76% এর মতন আসে, ঠিক আছে। এখন এখানে কিন্তু অপশনে আমরা 5.76 পাচ্ছি না, 5.67 যেটা আছে এরকম একটা আছে। তো এরকম সিচুয়েশন হলে তো আমি কি করতাম, আমি তো 67টাই দাগে দিয়ে আসতাম, যেটা 7667। তো যাই হোক, তোমরা একটু দেখো আমি কোথাও ক্যালকুলেশন মিস্টেক করছি কিনা, ঠিক আছে। বাট এটার অ্যানসার হচ্ছে আমরা ওই গাইডের টেস্টের যেটা সলিউশন এর মধ্যে ওইটা আমি লিখছিলাম মোস্ট প্রবাবলি, ঠিক আছে। ওকে, তো এখন দেখো আমরা গতি অধ্যায়ের দিকে চলে আসছি, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ। প্রথম চ্যাপ্টারটা জানোই তোমাদের একটু এরকম থিওরিটিক্যাল। তো গতি অধ্যায়ে এখানে কি আলোচনা করা আছে দেখি, কি কি প্রশ্ন আসছে আমাদের দিনাজপুর বোর্ড 25-এ। যে সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের গতি, সাইকেলের যে প্যাডেল যেটা, তাই না, আমরা যে প্যাডেল মারি তো প্যাডেল কি হয়, ঘুরতে থাকে না। ওকে, তো এইটা হবে সাইকেলের যে প্যাডেলটা, চাকা না কিন্তু প্যাডেলটা হচ্ছে এরকম ঘুরতে থাকে, কারণ আমরা প্যাডেলে পা মেরে তো সাইকেলটাকে সামনের দিকে আনাই। তো স্পন্দন গতি তো হবে না, দোলন গতিও তো আর হবে না, তাই না। এটা হবে ডাইরেক্ট কি ঘূর্ণন গতি, কারণ এটা ঘুরে, তাই না, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। আচ্ছা, এরপর দেখো নিচের কোন রাশিটি স্কেলার। তো স্কেলার মানে যেটার জন্য আমাদের জাস্ট দিক প্রয়োজন, তাই না, সেটা হচ্ছে আমাদের স্কেলার। যেমন ঢাকা 25 সালের একটা কোশ্চেন। তো সরণ, এটা তো আমার দিক লাগে। দূরত্ব সরণের মধ্যে দূরত্ব স্কেলার, সরণ ভেক্টর। ত্বরণ, ত্বরণের দিক থাকে। ভরবেগও ভেক্টর রাশি, বেগের দিক যেদিকে ভরবেগের দিক। চাপ, যেটা চাপের আসলে দিক নাই, তাই না। তো চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা, নেক্সটে দেখো নিচের কোনটি ভেক্টর রাশি অর্থাৎ দিক প্রয়োজন হয়। তোমার এই যে শক্তি বা কাজ, যা বা বিভব, শক্তি, কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি, দিক লাগে না। তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র যেটা, সেটা আমাদের এই যে যেটা এখানে আসলে তড়িৎ প্রাবল্যকে মিন করছে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইভাবে বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে যে এক কলম ধনাত্মক আধান যে বলটা অনুভব করে, বল আবার হচ্ছে ভেক্টর রাশি, এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের ভেক্টর রাশি। চাপ স্কেলার, তাপমাত্রার কোনো দিক নাই। তুমি কি বলবা যে তোমার জ্বর উঠছে 102 ডিগ্রি জ্বর উঠছে উত্তর দিকে, এমন তো না, তাই না। আবার দেখো নিচে কোনটি স্কেলার রাশি, বরিশাল বোর্ডে আসছে। তো স্কেলার রাশি যেহেতু, দেখি আমাদের হচ্ছে চাপ, যেটা আমরা একদম শিওর। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল তো হচ্ছে ভেক্টর রাশি। ওজন, নিচের দিকে পৃথিবী যে বল আকর্ষণ করে সেটা হচ্ছে ওজন। এগুলো সবই বল, উপর তিনটাই বল, একটা হচ্ছে চাপ, এটা স্কেলার রাশি। এরপর দেখো আমরা ম্যাথের দিকে আগে চলে আসছি। যে একটা বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে, আচ্ছা সোজা পথে 20 মিটার যায়, একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কি। আচ্ছা সোজা পথ বলছে না, তাহলে আমরা একটা সোজা পথ কল্পনা করলাম। তো এখন কি করবে, একটা লোক 20 মিটার অতিক্রম করবে। তো ধরলাম এ থেকে শুরু করে বি পর্যন্ত, হ্যাঁ এই দূরত্বটা হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, ভালো কথা।
এরপর একই পথে 8 মিটার ফিরে আসলো। 8 মিটার ফিরে আসা মানে কি, ওইদিকে যাবে না এদিকে যাবে? বি থেকে ধরলাম এখন সিতে আসছে। 8 মিটার, যে 8 মিটার ফেরত আসছে কি এখান থেকে 8 মিটার কাউন্ট হবে না, তাই না? তাহলে এই যে এতটুকু হচ্ছে 8 মিটার। ওকে, বুঝলাম। এ থেকে বি 20, বি থেকে সি হচ্ছে আমার 8। প্রশ্ন হচ্ছে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত? তার মানে আমাকে দূরত্ব বের করতে হবে, সরণ বের করতে হবে, দেন পার্থক্য করতে হবে, ঠিক আছে? তো এই আমি সরণকে ধরলাম এস দিয়ে প্রকাশ করব, দূরত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করব, দেন এর ভ্যালুটাকে আমরা বিয়োগ করব, ঠিক আছে? এখন দেখি তো সরণ। সরণ মানে কি, তুমি যে ঘটনাটা ঘটালো একদম আদি আর শেষ অবস্থান মাঝখানে দূরত্বটাকে আমরা বলি সরণ, সোজাসুজি দূরত্বটা। তো তুমি ছিলা কোথায়? তুমি ছিলা একদম শুরুতে এতে, এরপর 8 বিতে যে এরপর আবার 8 ব্যাক করছো, এখন যে থামছো এখন তুমি কোথায়? এই যে এই সোজাসুজি দূরত্বটা হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ এসি। তো দেখি এতটুকু 20, এতটুকু 8 কাটো, 20 থেকে 8 কাটো, তাহলে পেয়ে যাবে কত? 12। তাহলে সরণ হচ্ছে এইটা। আচ্ছা, আর তোমার হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে তুমি যা যা ছোটটাল পথ যোগ করতে হবে। তো তুমি ফার্স্টে 20 গেছো, দিক ম্যাটার করবে না যে তুমি এদিকে গেছো এদিকে গেছো না উল্টা দিকে গেছো, 20 পরে তুমি আবার 8 গেছো। তার মানে এখানে তোমার দূরত্ব ডি যেটা সেটা হচ্ছে ফার্স্টে তুমি এ থেকে বি গেছো, দেন আবার বি থেকে সি তে গেছো, জাস্ট ভ্যালু, এখানে দিক ম্যাটারই করবে না। এ থেকে বি তে গেছো তুমি 20, এরপর তুমি আরো গেছো 8, তাহলে এই হচ্ছে 12, আর 20 আর 8 মিলে কত হবে বলো তো? 28, ঠিক আছে? এখন পার্থক্য, আমি তো বিয়োগ করে ফেলছি, যেমন বিয়োগ করলে এখানে নেগেটিভ পাবা, বিয়োগ করলে তুমি এখানে কি পাবা? নেগেটিভ পাবা। বাট পার্থক্য মানে সবসময় বোঝায় ভ্যালুটা নিতে হবে, তো আমি এখানে মডুলাস দিয়ে দিতে পারি, অথবা একটু কষ্ট করে উল্টাটা বিয়োগ করো, 28 থেকে 12 বিয়োগ করো, ঠিক আছে? কি আসে? 8 থেকে 2 গেলে হবে 6, আর এখানে কত আসবে? 1, 16। তাহলে অ্যান্সার কত আসবে বলো তো? 16, ঠিক আছে? অ্যান্সার কত আসবে? 16। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। এরপর দেখো বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলে থাকি? কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 25-এ আমাদের বেগ বৃদ্ধি পেলে আমরা সেটাকে বলি ত্বরণ। কি বলি? ত্বরণ। তাহলে এটা অ্যান্সার গ। তারপর নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন, মানে একই? কি চাইছে? একক। একক হচ্ছে একই আসবে। দেখি তো সরণ, সরণের এসে একক আমরা ইউজ করি মিটার, বেগেরটা ইউজ করি মিটার পার সেকেন্ড, ত্বরণেরটা মিটার ইউজ করি মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনেরটাও কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ ঋণাত্মক যে ত্বরণটা বা উল্টা দিকের ত্বরণকে আমরা মন্দন বলি। বেগ আর ত্বরণ মিলবে না, এই যে মিটার পার সেকেন্ড আর ত্বরণ তো মিটার পার সেকেন্ড স্কয়ার। সরণ হচ্ছে মিটার আর দ্রুতি হচ্ছে বেগের এককটাই। তাহলে আমাদের এখানে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সহজ প্রশ্ন, তাই না? তারপর দেখো ত্বরণের একক কোনটি? আগেরটা পারলে তো এটাই পারবা, মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? দেখো নিউটন পার কেজি কিসের একক? তো এরকম টাইপের আসলে দেখো নিউটন নরমালি কার থেকে পাও? নিউটন এককটা আসে কার থেকে? বল, বলের একক নিউটন। পার কেজি, পার মানে ভাগ দিয়ে দিবা, কেজি, কেজি কার থেকে পাও? এম থেকে পাও। আচ্ছা বলের সূত্রটা মনে আছে? এফ ইকুয়ালস টু কি আসে? এম এ। তাহলে দেখো তো এম দিয়ে ভাগ দিয়ে দিলে এখানে কি থাকবে? একা এ, এ মানে কি? আমাদের ত্বরণ। তাহলে এই এককটা কিসের একক? এই এককটা ত্বরণের একক। বুঝে গেছে? কিসের একক? ত্বরণের একক। এরপর দেখো ত্বরণের মাত্রা, একক করলে আমরা মাত্রা পেয়ে যাবো। আমরা ত্বরণের মাত্রা কি একক কি জানি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এম এর জন্য আমরা মাত্রা, এম হচ্ছে ভর, সরি এম হচ্ছে এখানে মিটার, মিটার হচ্ছে দূরত্ব, দূরত্বের জন্য আমরা এখানে লিখি লেন্থ। আর সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমাদের টাইম, টাইমের জন্য হচ্ছে টি ইনভার্স 2। তাহলে এল টি ইনভার্স 2, তাই না? এই মাত্রাটা, এসব কিন্তু আমাদের পরীক্ষা খুবই কমন, এগুলো আসে। এরপর দেখো একটা গাড়ির বেগ এত, গাড়ি এত মন্দন সৃষ্টি করা হলো, তার মানে দেখো গাড়িটা ফার্স্ট একটা বেগ আছে আর মন্দন সৃষ্টি করা হলো, তার মানে এটা একটা নেগেটিভ ত্বরণ, তাই না? যে -2.5 ইউজ করা যাবে, করা হলো, হ্যাঁ। আর এখানে কি লিখছে? বানানটা কি? এখানে 8 সেকেন্ড হবে, তাহলে ঠিক আছে। 8 সেকেন্ড পর এর বেগ কত একটু দেখা লাগবে। রাজশাহী বোর্ড 25 এখানে আসলে 8 সেকেন্ড নাকি বানান বলে আমি 8 ধরে অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে? মিললে মিলছে, না মিললে নাই, ম্যাথ তো ঠিক করতেছি, তাই না? বাট বুঝতে তো পারছি এরকম টাইপের কোশ্চেন আসবে। তো এখন দেখো যেহেতু আমি আদিবেগ জানি 12, এমসিকিউ আর একক লিখলাম না, আমি ত্বরণ জানি, আমি ত্বরণ ইউজ করবো -2.5, তার মানে আমাদের বেগ হ্রাস পাবে। তো প্রশ্ন বলছে 8 সেকেন্ড পরে বেগ কত হবে। তো আমরা কিন্তু যে বেগের সূত্র জানি, ভি হচ্ছে ইউ প্লাস এটি, ইউ এর ভ্যালু হচ্ছে 12, ত্বরণের মান নেগেটিভ, তাহলে -2.5 ইনটু টি মান হচ্ছে 8। এইটা ক্যালকুলেট করে তোমার যা আসে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো 2.5 কে আমরা আসলে আর এই 5/2 এ হয় লিখতে পারি, এর হলো 8, 2 দিয়ে কাটলে 4, তাহলে তো 4 5 20 চলে আসে। এটা তো তাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা এটা 4 সেকেন্ড ধরে যদি আমি অঙ্কটা করতাম, এখানে একটু বানান ভুলের কারণে আমাকে টেস্ট করা লাগছে, যদি 4 সেকেন্ড ধরে অঙ্কটা করতাম তাহলে কেমন আসে? তাহলে 5/2 ইনটু 4, 2 দিয়ে কাটলে 2, 5 × 10, তাহলে 2 আসে।
ঠিক আছে। আচ্ছা 4 সেকেন্ড হলে তাহলে অ্যান্সারটা 2 আসে, আর যদি 8 সেকেন্ড হয় তাহলে নেগেটিভ আসে। বুঝতে পারছো? নেগেটিভ আসে, ওইটা হবে না। বেগ আমাদের একদম সর্বনিম্ন 0 হয়ে যাবে, তাই না? এখানে 0 হয়ে যাবে, উল্টা দিকে বেগ চাইতে থাকবে, এমনটা এখানে হবে না। ঠিক আছে, তো যেটা বললাম একটু টাইপিং মিস্টেকটা এখানে হয়েছে এই আর কি। ওকে, দেখো এরকম সিমিলার ক্যাটাগরির অঙ্ক কুমিল্লা বোর্ডে আসে যে এত বেগে, হ্যাঁ 4 সেকেন্ডে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হলো, তাই না? এই যে কোন বস্তুর বেগ, এটা তো বেগের একক, এটা তো আমরা দেখে বুঝতেছি। এত থেকে বৃদ্ধি পেয়ে এত হলো, তার মানে এটা আদি বেগ, এটা শেষ বেগ, আর এটা হইতে আমার সময় নিচ্ছে টি। প্রশ্ন হইলো যে এখন হলে 8 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? বুঝতে পারছো? এখানে 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা ইউজ করবো যে 8 সেকেন্ড পরে বেগ, এখানে কিন্তু যেহেতু এখান থেকে ফার্স্টে একটা বেগ বৃদ্ধি পেয়েছে, বুঝো, তার মানে এখানে অবশ্যই ত্বরণ কাজ করতেছে। 4 সেকেন্ডে আমাদের একটা ডাটা দেওয়া, 4 সেকেন্ড পরবর্তী সময়ে আমাদের এই ত্বরণটা ছিল নাকি অফ হয়ে গেছিল এটা বলে নাই, বা যেহেতু বেগ বৃদ্ধি পেয়ে বলছে কি আচ্ছা এভাবে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে 8 সেকেন্ড পরে কত হবে, তার মানে আমরা বুঝতেছি অবশ্যই তাহলে তখনও ত্বরণটা ছিল, তার মানে বেগ বৃদ্ধিটা কন্টিনিউ আছে। তো আমরা তাহলে হিসাব বের করবো যে 8 সেকেন্ড পরের হিসাব, তাই না? ভি ইকুয়ালস টু হবে ইউ প্লাস এটি। শুরুর বেগ এক নং শুরু মানে টি 8 সেকেন্ড, হ্যাঁ 8 সেকেন্ড পূর্বে বেগ, হ্যাঁ এই যে এটা আদি বেগ যেটা 4, এই যে ত্বরণটা আমি এখনো বের করি নাই, ইনটু হচ্ছে টোটাল 8 সেকেন্ড ইউজ করব আমি। এখন ত্বরণ আমাকে বের করতে হবে এই যে এই ডাটাগুলা থেকে, শুরুর ডাটাগুলা থেকে বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ। ভি কত দেখি, ভি হচ্ছে 12, আদি বেগ কত 4, টির মান কত 4। তো 12 থেকে 4 গেলে কত হয় বলো তো 8, ডিভাইডেড বাই 4 কাটাকাটি করলে 2, তাহলে এখানে আমি 2 ইউজ করব। তাহলে 4 প্লাস 8 দুগুণ 16, তাহলে এটা কত আসবে 20। তাহলে এটা আমার কত চলবে বলো তো 20 হয়ে যাবে বেগটা। হ্যাঁ, যে প্রথম 4 সেকেন্ডে যদি বেগ 4 থেকে 12 হয়, পরবর্তীতে মানে টোটাল 8 সেকেন্ডে, হ্যাঁ টোটাল 8 সেকেন্ডে আমার একদম বেগ এভাবে বৃদ্ধি পেতে থাকলে 20 হয়ে যাবে। তো এটা আমি নরমাল সূত্র দিয়ে ইউজ করছি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। একদম যে 8 সেকেন্ডের পূর্বে একদম শুরুতে বেগ ছিল আদি বেগ 4, ত্বরণটা জানি না, টি 8 ইউজ করব 8 সেকেন্ডে। এই ত্বরণটার জন্য আমি শুরুর ডাটাগুলো ইউজ করছি, কারণ এই ত্বরণটাকে আমি পরবর্তীতেও কনসিডার করছি যে এখনো চলতেছে। ঠিক আছে, প্রশ্নের ডিমান্ড আমি নিজে থেকে করি নাই। আচ্ছা এরপরটা দেখি যে বলছে 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে, তাই না? আমরা যখন একটা বস্তুকে ফেলে দিই, এটা কি পড়ন্ত বস্তুর কনসেপ্ট। তো একটা বস্তুকে যখন আমরা ফেলে দিই এত উচ্চতা থেকে, দেখো আমি কিন্তু জানি ও কত পথ অতিক্রম করবে। আমরা কিন্তু ওর আদি বেগটা এখানে কি নিচে ফেলে দেওয়া হলে আমরা পড়ন্ত বস্তুর আদি বেগ 0 জানি, তাই না? আচ্ছা আমরা এই আদি বেগ 0 জানি, আর কিন্তু জানি এখানে একটা ফ্রি ত্বরণ কাজ করে, অভিকর্ষ ত্বরণ, তাই না? এটা আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অলরেডি এই ভ্যালু জানি, আর প্রশ্নে এইচ এর মানটা মায়া দেওয়া করে দিয়ে দিচ্ছে। আর প্রশ্নে খেয়াল করবা মাঝে মাঝে এখানে অভিকর্ষ ত্বরণের মানটা 10 দেওয়া থাকতে পারে, এখানে 9.8 দিচ্ছে, তার জন্য আমরা এখানে 9.8 ইউজ করব। তো তিনটা ডাটা জানলে আমরা গতিবিদ্যা সব জানি। কি লাগবে তোমার, কত বেগে মাটিতে আঘাত করছে, আমরা শেষ বেগটা না, আমরা শেষ বেগের সূত্র কি ইউজ করব, v = u² + 2gh। তো আদি বেগ 0 ছিল, এটা বাদ, ঠিক আছে? তো v হবে হচ্ছে √2 * 9.8 * h এর মান কত 50। v কি করা লাগবে, রুট করা লাগবে না, এইটা ক্যালকুলেটরে করে যা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যানসার আসবে। তো আমি যদি ক্যালকুলেটরটা বের করি আমাদের, হ্যাঁ আমি যদি ক্যালকুলেটরটা বের করি, √2 * 9.8 * 50, এটা আসলে হচ্ছে আমাদের 31.3। ঠিক আছে, তাহলে এখানে আমরা 31.3 ইউজ করতে পারি। একটু ফন্ট গুলাতে সমস্যা আছে, সমস্যা নেই। এরপর দেখো একটা বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হলো, আগেটা ছিল পড়ন্ত বস্তু আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তাই না? একটা বস্তুকে আমরা এখন কি করব, একটা বেগে কি করব, নিক্ষেপ করব। নিচের দিকে কাজ করবে আমরা একটা ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে আমাদের -g, তাই না? নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে, তো শূন্য থাকবে বলতে বুঝে কি এ একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, উল্টা দিকে ত্বরণের কারণে আস্তে আস্তে শেষ বেগ 0 হয়ে যায়, এরপর হচ্ছে নিচে আবার আসবে অভিকর্ষ ত্বরণের কারণেই। তো এটা হচ্ছে আমাদের, আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেয় এটা কিন্তু তোমাদের শিখেছিলাম, t = u/g। কিভাবে এই সূত্র আসে তুমি যদি বের করতে চাও যে সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ v = u প্লাস সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেয়, তুমি যদি এটা বের করতে চাও v = u + at, এই সূত্র দিয়ে সর্বোচ্চ উচ্চতা আমাদের শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ থাকবে একটা,
এ উল্টা দিকের ত্বরণকে আমরা দেখবো মাইনাস জিটি, তো মাইনাস জিটি থেকে এই পাশে নিয়ে আসবো, শুধু জিটি ইকুয়ালস টু হচ্ছে ইউ, তাহলে টি কি পাবা, জি দিয়ে ভাগ দিয়ে দিবা। উপরে উঠতে সময় নেয় হচ্ছে এত, নিচে নামতেও সময় নেবে কত, ঠিক এতই। হিসাব করে যে দেখো আদিবেগ 0, তাই না? তো ওই একই ত্বরণ, যে ত্বরণটা উল্টা দিকে কাজ করছিল একই ত্বরণ নিচের দিকে কাজ করবে, তো বেগ বৃদ্ধিটা পেতে পেতে এইখানে যত বেগে নিক্ষেপ করেছিল ঠিক তত বেগে এখানে আঘাত করে। তো শেষ বেগটা আমরা জানি, তাই তো, শেষ বেগটা জানি। তারপর হচ্ছে শেষ বেগ কত হবে, ভি, ভি হবে, আদি বেগটা 0, এই হচ্ছে জিটি, তো টি আমরা ওইখান থেকে পাই। তো যাই হোক, উপরে উঠতে সময়ও এটা, নামতে সময়ও এটা, তাহলে আমার মোট বিচরণ কাল মানে কখন শূন্য থাকে সেটা হবে হচ্ছে আমার এই উপরে ওঠার সময় এটা যদি টি1 হয়, নিচে নামার সময় টি2, এটা যোগ হবে, দুইটার ভ্যালু হবে আমার ইউ বাই জি। হ্যাঁ, ইউ বাই জি, তাহলে আমরা একসাথে লিখতে পারি 2 ইউ বাই জি, তাই না? দুটো একসাথে লিখতে পারি 2টা ইউ বাই জি। তো প্রশ্নে তুমি এটা যদি ঠাস ঠুস করে বসে দাও সূত্রে, তাহলে তোমার অঙ্ক শেষ। তাহলে আমার অঙ্ক আসবে 2 ইন্টু ইউ এর মান কত, 49, হ্যাঁ, বাই জি, জি মান কত, 9.8। ঠিক আছে, 2 ইউ বাই জি, এটা ক্যালকুলেট করো, যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো ক্যালকুলেট করতে থাকো। আমি যদি এটাকে একটু হয় লিখি, কি হয় লেখা যায় দেখো তো, এটা হচ্ছে 49, এটাকে লেখা যাবে 98/10, মানে এভাবে লেখা যাবে। তাহলে 49 এক কাটলে এখানে 2 হবে, 2 কাটলে এখানে কত হবে, 10 হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত হবে, 10। তোমার ক্যালকুলেটর করে নেবা, সমস্যা নাই। আর এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনে আমরা ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতাম না, তখন আমরা এভাবে শিখতাম, এগুলো তোমরা পরে শিখবা। তো এখানে বলছে এত বেগে একটি বলকে খাড়া উপরে ছোড়া হলো, বলটা কত উপরে উঠবে, তার মানে এবার উচ্চতাটা জানতে চাচ্ছে, এইচ। তো আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। সর্বোচ্চ উচ্চতা যে কত উপরে উঠবে সেই উচ্চতা আমাদের শেষ বেগটা কত হয়ে যায়, 0। আর এখানে একটু ঠিক করে লিখি সূত্রটা, একটু ঠিক করে লিখি যে ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2ah, এভাবে লিখবা 2ah, যেহেতু আমরা উপরে নিক্ষেপ করছি, ছোড়া হলো উপরে। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা আমার শেষ বেগ 0, আদি বেগটা ইউ, আর এইখানে আমাদের ত্বরণটা কি, নেগেটিভ অভিকর্ষ ত্বরণ, -2gh। তাহলে দেখো আমি যদি 2gh টাকে এই পাশে নিয়ে আসি, 2gh ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার, তাহলে এখান থেকে আমি h এর মান পেয়ে যাব ইউ স্কয়ার বাই 2g। এটাও কিন্তু তোমাদের সূত্র, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের, ইউ স্কয়ার বাই 2g। তো কত বেগে নিক্ষেপ করা হয়েছে, 144 কিলোমিটার পার আওয়ার। তাহলে বুঝো এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ, এইগুলো মাত্র মিটার পার সেকেন্ডকে হোল স্কয়ার করব। এইটাকে পরবর্তীতে 2 ইনটু 9.8 করে দিব, যা আসে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? যা আসে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এটা করে নাও, আমি করলাম না। এরপর দেখো, একটা বস্তু নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল হলে, কিভাবে গতিশীল হচ্ছে, নির্দিষ্ট দিকে সমত্বরণে মানে বেগ বৃদ্ধির হারকে তো ত্বরণ বলা হয়, তো বেগ বৃদ্ধি পাইতে থাকবে একই হারে, দিক চেঞ্জ হওয়া যাবে না। ওকে, বলছে এর বেগ সময়ের সাথে বাড়তে থাকে। হ্যাঁ, বেগ বৃদ্ধি পাইতে হবে, সত্যি কথা। বস্তুটি অসম বেগে চলবে, অসম বেগে। এখন সমবেগ মানে কি, সমবেগ হচ্ছে বেগ চেঞ্জ হওয়া যাবে না, বেগ চেঞ্জ হওয়া যাবে না, দিক চেঞ্জ হওয়া যাবে না। বাট ত্বরণের জন্য আমার বেগ বৃদ্ধি পেতে হবে, বেগ বৃদ্ধি পাওয়া মানে বেগ চেঞ্জ হওয়া, বেগ চেঞ্জ হওয়া মানে অসম বেগ, মানে এটাও সত্যি কথা। এবং হচ্ছে বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এই যে এইটা হওয়া যাবে না। সমান সময়ে সমান দূরত্ব যদি অতিক্রম করে তাহলে বেগটা সেম থাকে। ধরো প্রত্যেক 5 মিটার পার সেকেন্ড, সবসময় 5 মিটার পার সেকেন্ড মানে কি জানো, 1 সেকেন্ডে 5 মিটার যায়, 1 সেকেন্ডে 5 মিটার যায়, 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে বেগ সেম হলে তো বস্তু কোনো ত্বরণ নাই, ত্বরণ না থাকলে সমত্বরণ কি আসবে, ত্বরণই তো নাই, তাহলে এইটা হওয়া যাবে না। ঠিক আছে, এইটা হওয়া যাবে না। তাহলে আমরা কি রাখবো, 1 আর 2 কে নিয়ে নেব। ওকে, তারপর দেখো চলন্ত গাড়ির চাকার গতি কেমন হয়। চলন্ত গাড়ি চলতেছে, চাকার গতি ঘূর্ণন গতি, অবশ্যই চাকা তো ঘুরতেছে। পর্যায়বৃত্ত গতি, যদি ঢাকা শহরের রাস্তা হয়, বিদেশের রাস্তা হইলো আসলে গাড়ি তো থামবে, এক সময় থামে, স্পিড কমে বাড়ে, তাই না? পর্যায়বৃত্ত গতি হওয়ার সময় নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক থেকে বারবার অতিক্রম করতে হয়, এখানে সময়টা খুব বড় একটা ফ্যাক্ট, তাই না? তো পর্যায়বৃত্ত গতি আসলে আমি বলবো না, স্পন্দন গতি হয়তো চান্সই নেই যে দ্রুত হবে, এটা হয়তো কোনো বা এই যে এরকম হইতে হবে স্পন্দন গতি ক্ষেত্রে। এটা হয়তো চাকা কি এরকম যায়, চাকায় যে একটু ঘুরলো, একটু বাঁকা গেল, একটু এরকম তার হয় না। তাহলে আমরা এখানে জাস্ট 1 নাম্বারটি সিলেক্ট করলাম। আচ্ছা, এই দেখো এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, গ্রাফ রিলেটেড
এখানে কি বলছে যে প্রথম 6 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে। আচ্ছা আমরা যদি এটা দেখি ভি ভার্সেস টি গ্রাফ, তো এখানে আমরা জানি যে আমাদের যদি বেগ এরকম ঊর্ধ্বগামী হয় তাহলে তখন ত্বরণ আসছে, বেগ যদি এরকম আরোহী যায় তাহলে সমবেগে চলতেছে, ত্বরণ নাই, এরপর আবার যেতে পারে, এরপর ডাউন নিতে পারে, তখন মন্দন চলে। তো এখানে বলছে প্রথম 6 সেকেন্ডে, ওকে প্রথম 6 সেকেন্ডে, তো আমরা দেখতেছি প্রথম 5 সেকেন্ড পর্যন্ত গাড়ির ত্বরণ আসছে, প্রথম 5 সেকেন্ড পর্যন্ত গাড়ির ত্বরণ আসছে, তাহলে প্রথম 5 সেকেন্ডে হিসাব আমাকে বের করতে হবে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব প্রথম 5 সেকেন্ডের জন্য আসবে হচ্ছে ut প্লাস হাফ এটি স্কয়ার। তো প্রথমে শুরুর যে এটা কিন্তু প্রথম 5 সেকেন্ডেরটা, তো শুরুর সময় আমার গাড়ির আদিবেগ 0, তো মানে এটা বাদ, তাহলে হাফ এ লাগবে, এ বের করতে হবে একটু কষ্ট করে। এই যে বেগ পরিবর্তনের হার, এই যে টোটাল 5 সেকেন্ডে ত্বরণ তো প্রথম 5 সেকেন্ডই আছে, তাই না? তো এই যে প্রথম 5 সেকেন্ডে আমার শেষ বেগ কত হয়েছে 10, আর শুরুর একদম শুরুতে আদিবেগ ছিল 0, তাহলে 10/5 করলে হবে 2, তাহলে আমার ত্বরণ ইউজ করতে হবে, এই যে ত্বরণ ইউজ করতে হবে হচ্ছে 2, টি স্কয়ার মানে 5 এর স্কয়ার, 2 কাটে 5 স্কয়ার মানে 25। এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডের। বাট পরবর্তী আমার তো টোটাল 6 সেকেন্ড চেয়েছে, তাই না? টোটাল 6 সেকেন্ড, পরবর্তী 1 সেকেন্ড গাড়ি গেছে সমবেগে, সমবেগে ভিটি, তাই এই যে কত বেগে গেছে, এই যে 10ই কন্টিনিউ ছিল, কয় সেকেন্ড আমার এরপর 10 সেকেন্ড গেছে, বাট আমার প্রশ্ন তো 6 সেকেন্ড, মানে 5 সেকেন্ড বের হয়ে ফেলছে, আর 1 সেকেন্ড লাগবে এক্সট্রা, তাহলে এর জন্য 1, তাহলে কত হলো 10, তাহলে এই হলো 5 সেকেন্ডের সরণ, পরবর্তী 1 সেকেন্ডের সরণ, টোটাল সরণ হবে 25, 10 মিলে আমার 35। একটু টাইম কিল করবে, বাট সব ম্যাথ তো আর এমন থাকে না, কিছু ম্যাথ তো আসবে যে বেগ পরিবর্তনের হারকে কি বলে, এখানে কি তুমি ত্বরণ লাগাই দিয়ে আর কিছু করবা? আর তো কিছু করবা না। কিছু এমসিকিউ তোমার থাকবে 2 সেকেন্ডের, কিছু এমসিকিউ থাকবে তোমার 2 মিনিটের, মিলাই ঝুলাই তোমাকে 30 মিনিটে 30টা অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? এটা দেখো, আয় হায় আয় হায়, এই যে দেখছো আমাদের টাইপারের ফন্ট, এখানে ফন্ট উঠে নাই, ফন্ট উঠে নাই, বুঝছো? যে এই ফন্ট চেঞ্জ করার কারণে এটা উঠে নাই, আমি চেক দিছিলাম, আমার চোখে পড়ে নাই তখন। তো এখানে আমাদের বলছে কোন জায়গায় সমবেগ, সমবেগ তো আমি তাহলে অঙ্কটা তার করতে পারতেছি না, কারণ ই ই ই উ ও ই এগুলো দিয়ে কি বুঝে আমি বুঝতে পারতেছি না, এগুলো আসলে এ বি সি এগুলো বুঝাচ্ছিল, টাইপিং এ মিস্টেক গেছে। আমি তাহলে বলে দিই আমাদের এ বি অংশে কিন্তু ত্বরণ, হ্যাঁ আমাদের এ বি অংশে কিন্তু ত্বরণ, তারপরে বিসি অংশ হচ্ছে আমাদের ত্বরণ নাই, অর্থাৎ সমবেগ। আচ্ছা এরপর সিডি অংশ কিন্তু ত্বরণ। তো এখানে আমি একটা কোশ্চেন একটা জিনিস বুঝতেছি, এখানে হচ্ছে কোথায় ত্বরণ বেশি, এ বি আর সিডি এর মধ্যে কোথায় ত্বরণ বেশি। তুমি যদি ত্বরণ কম্পেয়ার করতে চাও, তাহলে শেষ বেগ আদি বেগ, হ্যাঁ 10 - 0 কত সময়ের ত্বরণ 5 সেকেন্ড, তাহলে 5, তাহলে এখানে ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি সিডির কথা বলে, সিডির ত্বরণ যদি আমি বের করতে চাই 10 থেকে 20 মানে 20 সেকেন্ড ত্বরণ ছিল, হ্যাঁ 20 সেকেন্ড ত্বরণ ছিল, সরি 10 থেকে 20 মানে 10 সেকেন্ড ত্বরণ ছিল, শেষ বেগ কত 20, হ্যাঁ আর এটার এই যে শুরুর বেগ আদি বেগ ছিল 10, তাহলে 20 থেকে 10 গেলে কত হয় বলো তো? 10 হয়, 10/10 করলে 1 হয়, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এখানে ত্বরণ কম, এখানে ত্বরণটা বেশি ছিল। তো যাই হোক, এখন যেহেতু প্রশ্ন ছিল না এজন্য আমি আর দাগাইতে পারলাম না, বাট বলে দিলাম এখানে ত্বরণ সমবেগ ত্বরণ, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে বেশি এখানে কম, শেষ। আচ্ছা এরপরে দেখো আমরা কোন চ্যাপ্টারের দিকে চলে আসছি, আমরা বল অধ্যায়ের দিকে চলে আসছি 25 সালের কোশ্চেনে। নিচের কোনটা মৌলিক বল? মৌলিক বল আছে আমাদের কয়টা? টোটাল 4টা। কয়টা মৌলিক বল আছে আমাদের? টোটাল 4টা মৌলিক বল আছে। সব থেকে দুর্বল যেটা সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, তাই না? সেটা হচ্ছে আমাদের কি? মহাকর্ষ বল। এরপরের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি বলতো, আরে এই বলটার নাম জানি কি বলতো, মাথায় আসতেছে না, পেটে এসে মাথায় আসতেছে না। মৌলিক বলের মহাকর্ষ বল, আরে ওই যে বলটার নামটা কি? একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল, 3টা হয়ে গেল। আর একটা বলের নাম আছে তো, আরে এটাই তো তড়িৎ চুম্বকীয় বল, মাথায় আসতেছিল না। ঠিক আছে, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সরি এলোমেলো বলার জন্য। ঠিক আছে, তাহলে আমি যদি আবার বলি, একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরটা হচ্ছে কি আমাদের তাড়িৎ চুম্বক বল, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো নিচের কোনটি মৌলিক বল? ঘর্ষণ বল, প্রতিক্রিয়া বল, হ্যাঁ সাম্যতাবিহীন বল, এগুলো না, আমাদের হচ্ছে এই বিদ্যুৎ চুম্বকীয় বলই হচ্ছে আমাদের, দেখো যেটা মাথায় আসতেছিল না সেটাই। আচ্ছা এরপর দেখো নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে? যেমন মহাকর্ষ বল জাস্ট আকর্ষণ করে, তাই না? তো তোমরা তো স্থির বিদ্যুৎ বললে তো বুঝতে পারবা যে আধানের ক্ষেত্রে যে চার্জের ক্ষেত্রে এখানে আকর্ষণ বিকর্ষণ দুইটাই ঘটে। তো নরমালি হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল না, এগুলা এখানে না,
এখানে তো এরা সবই আকর্ষণ বল, যেটা মহাকর্ষ বলের আকর্ষণ। বাট এই যে বিদ্যুৎ চৌম্বকীয় বল, চৌম্বকের ক্ষেত্রে তোমার কিন্তু দেখবা যে আইডিয়া একটু পাবা চৌম্বক নিয়ে যদি আলোচনা করতে, যে সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে, এগুলোতে আমাদের আকর্ষণ বিকর্ষণ দুইটাই থাকে। এরপর দেখো যে এত ভরের একটি বস্তুর উপর এত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত। তো দেখো তোমার কাছে ভর দেওয়া, বাট গ্রামে দেওয়া, তো ভরটাকে আমাদের আগে গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য 1000 দ্বারা কি করা লাগবে, ভাগ করা লাগবে, তাহলে এটা কেজিতে চলে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে তোমার কত আসবে বলতো, 0.5 কেজি বা হাফ কেজি আসবে, 1/2 কেজি। ঠিক আছে, 500 দিয়ে 1000 কাটলে 2 হয়, 1/2। তো এর উপর এত বল প্রয়োগ করা হলো, ত্বরণ কত, ত্বরণ আসবে কি F/m, F equals to ma, তাহলে A equals to F/m। F এর মান কত 5, m এর মান কত 1/2, তো ভগ্নাংশ আসলে উল্টে যাবে, তাহলে 5 × 2 হবে 10 আসবে, তাহলে কত আসবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো স্পর্শ বল কোনটি, তো স্পর্শ বলের ক্ষেত্রে দুইটা বস্তুর সংস্পর্শে আসা জরুরি। তো আমাদের হচ্ছে দেখো এই সবগুলোতে মহাকর্ষ বল, দেখো পৃথিবী বা আমাদেরকে যে আকর্ষণ করতেছে, পৃথিবীর সাথে কিন্তু আমরা লেগে না থাকলেও একটু হাইটে গেলেও আমরা কিন্তু আকর্ষণ করবে, তার মানে টাচ হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট না। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো ঘর্ষণ, ঘর্ষণ কি হয় যখন একটা বস্তুর উপর একটা বস্তু সংস্পর্শে থাকে, তাই না, স্থিতি অবস্থায় স্থিতি ঘর্ষণ থাকে, তার উপর যদি যখন গতিশীল হওয়া শুরু করে তখন গতির বিরুদ্ধে গতি ঘর্ষণ কাজ করে। তো এটা কিন্তু আমাদের ঘর্ষণ বলটা কি হবে বলতো, আমাদের স্পর্শ বলের আওতায় পড়ে যাবে। আচ্ছা, এখানে বলছে কি একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিচের কোন ঘর্ষণ সৃষ্টি হবে। দেখো একটা সাপেক্ষে আরেকটা বস্তু এখন চলমান থাকবে, তাই না, চলমান অবস্থায় অবশ্যই তাহলে কি হবে বলতো, গতি ঘর্ষণ তৈরি হবে। আর বাকি স্থিতি ঘর্ষণটা কি হয়, স্থির মানে কোনো বস্তু গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ কাজ করে, তাই না, আগ মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ কাজ করে সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। বাট এখানে তো বলছে চলমান, চলমান মানে কি গতিশীল, যেন গতি। প্রবাহী ঘর্ষণ কোনটা, যেমন পানি বা বায়ু, হ্যাঁ, এগুলোর মধ্যে যখন চলার সময় যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে প্রবাহী। আর আবর্তটা হচ্ছে কি, যখন আবর্ত মানে কি ঘোরা, তাই না, ঘূর্ণনের বা কোনো কিছু যখন গড়িয়ে চলতেছে তখন যে ঘর্ষণটা কাজ করে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এখানে বলছে নিচের কোনটিতে ঘর্ষণ বল কম। তো এটা একটু থিঙ্কিং টাইপের একটা কোয়েশ্চেন, যে ধরো খাটে শুয়ে আছে একজন, মাটির উপর দাঁড়িয়ে আছে একজন, দেয়ালে পেরেক লাগানো, চাকাযুক্ত টায়ার টেনে নেওয়া। বলতে পারো হ্যাঁ আমি কিভাবে বলছো কিভাবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটু বলি, তোমরা যারা ঘর্ষণ পাঠটুকু পড়ছো, আমি আমাদের ইউটিউবে যেখানে ফ্রিতে পড়াইছিলাম, ফ্রি প্লে লিস্টে, ওইখানে কিন্তু বলছিলাম যে আমাদের স্থিতি ঘর্ষণ থেকে কিন্তু গতি ঘর্ষণের মান কম, স্থিতি ঘর্ষণের মান কিন্তু সব থেকে বেশি হয়। তো দেখো যে খাটে শুয়ে থাকতেছো, এটা স্থির অবস্থা, মাটির উপর দাঁড়িয়ে আসছো, এটা একটা স্থির অবস্থা। এটা এক্সাম্পল দিছিলাম, রিক্সাওয়ালারা যখন রিক্সা চালানো শুরু করে, অটো রিক্সা না, প্যাডেলওয়ালা রিক্সা যেগুলা, দেখবো প্রথম একটা দুইটা প্যাডেল দিতে খুব কষ্ট হয়, কারণ স্থিতি থেকে গতিশীল করতে খুব কষ্ট হয়, কারণ এখানে স্থিতি ঘর্ষণের মানটা অনেক বেশি থাকে। বাট গতিশীল একবার দুবার হয়ে যাওয়ার পরে কিন্তু গাড়ি স্মুথলি চলে, কারণ গতি ঘর্ষণের মান কি হয়, কম হয়। তো এই যে দেয়ালে পেরেক লাগানো, হ্যাঁ, আর একটা হচ্ছে চাকাযুক্ত টায়ার টেনে নেওয়া। তো চাকাযুক্ত তো কিন্তু এটা খুব ইজিলি আমরা টানতে পারি, হ্যাঁ, আর এখানে দেয়ালে পেরেক লাগানো, এখানেও কিন্তু ঘর্ষণের ব্যাপার স্যাপার আছে। বা চাকাযুক্ত যেটা, সেটা কি গোল, যেটা আবর্ত ঘর্ষণ, এই আবর্তটার মানটা কিন্তু আরো কম হয় ঘর্ষণের ক্ষেত্রে, বুঝে গেছে। তো এইখানে আমাদের এই ঘর্ষণ বলের মানটাই হবে সব থেকে বেশি কম। আচ্ছা, এখন বলছে কোন ঘর্ষণ কাজে লাগিয়ে একজন মানুষ পানিতে সাঁতার কাটে। যে পানি, বায়ু, মাধ্যম, এগুলোতে আমাদের কি হয়, প্রবাহী পদার্থ, ঠিক আছে। তো প্রবাহী পদার্থের মধ্যে আমাদের অবশ্যই প্রবাহী ঘর্ষণটাই কাজ করবে। আর উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ার সময়, দেখো উপর থেকে যখন লাফ দিয়ে নিচে পড়ে অবশ্যই বাতাস আছে, তাই না, তাহলে এটা কোন ঘর্ষণ কাজ করবে, অবশ্যই স্থিতি গতি, এগুলো তো হবে না, আবর্ত তো হবে না, এটা কি হবে, এটাও প্রবাহী ঘর্ষণই আমাদের হবে। আচ্ছা, এখন দেখো জড়তা। জড়তা বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝে থাকি, বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখা সাহায্য করে। জড়তা মানে কি, যে অবস্থায় আছে সেটাই থাকতে চায়, বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে, সমত্বরণে গতিশীল রাখে। একসেপ্ট করবা এটা, বলতো চিন্তা করি, সমত্বরণ, ত্বরণ থাকা মানে আমরা সেই গতিশীল বস্তু চিরকাল, স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। বাট ওটা বাহ্যিক বল প্রয়োগ না হলে, বাহ্যিক বল প্রয়োগ না হলে। ত্বরণ, ত্বরণ থাকা মানে কিন্তু ভাইয়া বল কাজ করতেছে, ঠিক আছে। আর বস্তুর ভরের সাথে সম্পর্কিত, ত্বরণের সাথে কি বল সম্পর্কিত না, বল সম্পর্কিত না। বল প্রয়োগ করলে কিন্তু বস্তুর জড়তা কিন্তু থাকে না। তো জড়তা বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে না, এটাকে আমি বলবো না, বাট এটা বলতাম যে জড়তা বস্তুকে সমবেগে গতিশীল রাখে,
সমবেগ হলে আমি এক্সপেক্ট করতাম, সমত্বরণ আমি এক্সপেক্ট করতে পারতেছি না, সরি। 1 আর 3 তাহলে আমি অ্যান্সার দাগাই দিব। অ্যাজ এ স্টুডেন্ট আমি 1 আর 3 স্যাটিসফাই হয়ে দাগাই দিব। যদি ভুল যায় ও টিচার কোন লজিক দিবে আমি জানি না, বাট আমি তোমাদেরকে যে থিওরি পড়াইছি, আমি নিজে যে থিওরি শিখছি সেই কনসিডার বিবেচনা 1 আর 3, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি দেওয়া, ঢাকা বোর্ড 25 সালের একটা কোশ্চেন। যে দুইটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি আর 500 গ্রাম। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এত। আমার কি তাতে চন্দ্রপৃষ্ঠে বি বস্তুর ওজন কত? হাই রে, বি বস্তুর ভর কত? এই যে বি এর ভর হচ্ছে 500 গ্রাম, 500 ভাগ 1000 দিতে হবে, কেজিতে যাবে, এটা কাটাকাটি করলে 1/2 কেজি। ওজন কত? ওজন মানে কি বলতো? ওজন মানে এমজি। তো এটার ভর আসছে 1/2, জি এর মান কত আসছে বলতো? 1.63। এটা ক্যালকুলেট করো, হাফ 0.5 ইনটু 1.6 যা আসে সেটাই তোমার ওজন, এত নিউটন হয়ে যাবে, ঠিক আছে। এই চোখ বন্ধ করে বলি 4.9 হওয়ার চান্স নাই, 8.1 হওয়ার চান্স নাই, হ্যাঁ 8 ইনটু 1.5 হওয়ারও চান্স নাই। তাহলে এটা আসবে, এই যে ক নাম্বারটাই আসবে, ঠিক আছে। ওকে, এখন দেখি এই একই উদ্দীপকের আরেকটা কোশ্চেন, যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এ ও বি এত ব্যবধানে রাখা আছে, এদের ভর এত এত চন্দ্রপৃষ্ঠে। তো যাই হোক, ওরা কোথায় রাখা আছে? ওদেরকে রাখা আছে কিন্তু পৃথিবী পৃষ্ঠে। তাহলে এখন ওদের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা কি হবে? নিউটনের সূত্র অনুসারে জি m1 m2 বাই ডি স্কয়ার বা আর স্কয়ার। তো জি এর মান আমাদের কত আসে? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। ভর হচ্ছে কত কত? 1 কেজি আর 500 গ্রাম। তাহলে 1 আর 0.5 কেজি। দূরত্ব কত? 3 মিটার ব্যবধানে 3 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে মোডে যাব, মোডে যে প্রেজেন্টেশনে চলে যাব, মোডে যে প্রেজেন্টেশনে যে আমরা এখান থেকে সিলেক্ট করব 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, ঠিক আছে। তো 1 আর 0.5 গুণ হবে, তো 1 গুণ করব না, একই কথা, 0.5 গুণ করলাম, ডিভাইডেড বাই 3 স্কয়ার। ওকে, এটা আসে আমার 3.7 ইনটু 10 টু পাওয়ার -12, 3.7 ইনটু 10 টু পাওয়ার -12। ঘ নাম্বারটা দিয়ে দেব, শেষ, বুঝেছ? ঘ নাম্বারটা দিয়ে দেব, এটি হচ্ছে আমাদের অ্যানসারটা। আচ্ছা, এরপর দেখো 6 কেজি ভরের একটি বন্দুক কাঠের তক্তা স্পর্শ করে ফায়ার করলে এত ভরে একটা বুলেট এত বেগে বের হয়, এক টুকরা কাঠের মধ্যে প্রবেশ করে 5 সেকেন্ড থেমে গেল বন্দুকের, হ্যাঁ কত কি চাইছে, লাস্টে কি ছিল? বন্দুকের পশ্চাৎ বেগ। তো এটা আমরা ভরবেগ নির্ণয় তো দিয়ে করি না, এই যে সংঘর্ষ হওয়ার পূর্বে পরের মোট ভরবেগ সেম থাকে। তো এখানে বুলেট গুলি ছোড়ার পূর্বে আর গুলি ছোড়ার পরে আমার মোট ভরবেগটা সেম থাকবে। তো আমাদের গুলি ছোড়ার পূর্বে আর পরে, আর যদি পরেরটা এখানে পূর্বেটা লিখি, গুলির ভরবেগ বন্দুকের ভরবেগ 0, আর পরবর্তীতে আমাদের বন্দুকের ভর বন্দুকের পশ্চাৎ বেগ, আর হচ্ছে গুলির ভর গুলির বেগ। তো আমাকে যদি পশ্চাৎ বেগ বের করতে বলে, হ্যাঁ, তো এই এমভি এই কষ্ট তাহলে আসবে -mv বাই ক্যাপিটাল এম। তাহলে এখন দেখো এই মাইনাসটা বোঝাচ্ছে কি? আমার গুলি যেদিকে যাবে বন্দুকটা তার উল্টো দিকে যাবে, তো স্মল এম, তাই না? গুলি রিয়া কত? এই যে 100 গ্রাম, 100 কে তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করলে 0.1 আসবে, ঠিক আছে, 0.1 আসবে। এম কত বেগে বের হইছে? এত বেগে গুলি বের হয় 300, তাহলে এই হলো 300। বন্দুকের ভর কত? 6 কেজি, ঠিক আছে, এটা কত আসবে? 6। তো এটা যা আসে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে, এটা যা আসবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তো 0.1 ইনটু 300, ওকে, ডিভাইডেড বাই 6, এটা 5 আসছে, ঠিক আছে। মানে এই দেখো বন্দুকের বেগ আসে -5 মিটার পার সেকেন্ড। আর যখন আমরা পশ্চাৎ কথাটা লিখবো, পশ্চাৎ এটা দিয়ে আমরা মাইনাস লিখে ফেলছি, আর লিখবো না 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কত? 5 মিটার পার সেকেন্ড। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে পার্ট, ওই একই উদ্দীপক থেকে পরের কোশ্চেনটা এরকম ছিল যে ওই একই উদ্দীপক, প্রশ্ন হচ্ছে কি বুলেটের মন্দন কত ছিল? এই যে বুলেট এত বেগে বের হইলো, বুলেটটা এত বেগে কিসের ভেতরে ঢুকছে? তক্তার ভেতরে ঢুকছে, তাই না?
দেখো কত বেগে বুলেট ঢুকছে গিয়ে 300 মিটার পার সেকেন্ড বেগে 300। বাট প্রশ্ন হচ্ছে কাঠের মধ্যে প্রবেশ করে 5 সেকেন্ড পর থেমে গেল। দেখো প্রবেশ করলো t = 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে এটা থেমে গেছে, তার মানে শেষ বেগটা 0। আদি বেগ জানি, শেষ বেগ জানি, টি জানি। প্রশ্ন কি মন্দন কি হবে? v - u/t করো, সমস্যা নাই, যদি এখানে u - v আসবে। বাট মন্দন না, মানে তুমি জাস্ট বেগ পরিবর্তন করো আর টি দিয়ে ভাগ করে দাও বেগ পরিবর্তনের হার। ঠিক আছে, আমরা কিন্তু বুঝতেছি বেগটা হ্রাস পেয়েছে, তাই না? তো এখানে অটোমেটিক ভি এর মান দেখো নেগেটিভ চলে আসবে, তুমি দিলে দিছো, না দিলে নাই। প্রশ্ন একবার নেগেটিভ ছাড়া অপশন থাকবে। তো আমার শেষ বেগ কত? 0। আদি বেগ কত? 300। এই হচ্ছে 5। তো আমরা জানি 5 6 30 হয়, আসলে তাহলে এটা আসবে -60। ঠিক আছে, -60, তাহলে 60। আচ্ছা এখন দেখো, এত কেজি ভরের একটা স্থির বস্তুর উপর এত বল ক্রিয়া করছে, বস্তু যে তলে আছে তার ঘর্ষণ বল এত। প্রশ্ন আছে ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, ঘর্ষণ দিয়ে দিচ্ছে, ভালো কোশ্চেন। যোগ এই বস্তুটা এত বল ক্রিয়া করছে, বস্তু যে তলে আছে তার এখানে ঘর্ষণ আছে, ঘর্ষণ বলের মান 1 নিউটন। আচ্ছা দিছে 1 নিউটন। আমরা চিন্তা করি এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এই বস্তুটা, এই বলটা কোন দিকে ক্রিয়া করছে বলে নাই, তাহলে আমরা দেখতেছি বস্তুটা গতিশীল, তো আমরা চিন্তা করলাম এইদিকে বল প্রয়োগ করা হয়েছে। আর উল্টা দিকে আমাদের কে কাজ করবে? ঘর্ষণ বল। তো এই বস্তুটার উপর নিট বল কত হবে? নিট ফোর্স এটা হবে, যেহেতু বস্তু গতিশীল, তার মানে আমার এই বলটাই বড়, তাহলে F - Fk। আমার বল হয়েছে 11, ঘর্ষণ বল 1, 10। ওকে, প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড পর বেগ কত? তো আমরা বেগের ফর্মুলা এই যেগুলো দিয়ে করব। তো বস্তু কিন্তু স্থির ছিল শুরুতে, হ্যাঁ, এই যে একদম বল শুরুর আগে বস্তু স্থির ছিল, তো v হবে u + at, এটা দিয়ে শেষ কাহিনী। আদি বেগ কত? 0। বাদ আর জাস্ট a আর t নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড পর, মানে জাস্ট a এর মানটা আমি যদি ফাইন্ড আউট করতে পারি, সেটা আমি 10 গুণ করে দেব। এখন a এর মানটা কত? এই দেখো নিট ফোর্স F, এটা যদি হয় আমরা জানি F a = F/m হবে। এখন এই F বলতে আসলে নিট ফোর্সটাকে বোঝানো হয়েছে, তাই না? এই নিট হচ্ছে 10 বাই m এর মান কত? 5। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 বসায় দাও, তাহলে কত আসবে? 20। তাহলে আনসার কত আসবে? 20। বুঝতে পারছো? এই টাইপের কোশ্চেন তোমরা বারবার প্র্যাকটিস করবা। দেখো এখানে বলতেছে 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর এত বল প্রয়োগ, এই যে ঘর্ষণের একটা উদ্দীপক দেয় আরেকটা কোশ্চেন। প্রশ্ন হচ্ছে তলটি মসৃণ হলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত। মসৃণ মানে এখানে আমরা চিন্তা করব ঘর্ষণ নাই। মসৃণ মানে কি চিন্তা করব? ঘর্ষণ নাই। ঘর্ষণ নাই 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে s = ut + ½ at²। আদি বেগ কত? 0, এটা বাদ। এই হাফ এর মান হচ্ছে আমরা যে F/m, যেহেতু ঘর্ষণ মসৃণ তো মানে ঘর্ষণ নাই, তাহলে আমার যেই বল প্রযুক্ত করছি সেটাই কার্যকর বল 11/5। তাহলে এই হাফ এর মান আসবে 11/5। টি স্কয়ার কত? 5 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার হিসাব করে আসবে হচ্ছে 5 কাটলে 11 × 5/2। 11 × 5 মানে 55/2। 55/2 এর মান ক্যালকুলেটর করে দেখো কত আসে। 25 এর তো 50 হবে, 25 আর হচ্ছে আড়াই যাবে, 27.5। হ্যাঁ ঠিক আছে, দূরত্ব এটা। এইভাবে আর কি তোমাকে বাকি দুটো টেস্ট করতে হবে। বলছে বস্তুটির ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে। ঘর্ষণ ওজনের উপর নির্ভর করে, এই লাইনটা তোমাদের বইয়ে লেখা আছে, এই লাইনটা তোমাদের লেখা আছে। আর এটা নিয়ে আমি একটু বিরোধিতা করছিলাম যে আসলে ঘর্ষণ হচ্ছে প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। যে বস্তুর ভার বেশি তার ওজন বেশি দেখে তল প্রতিক্রিয়া বলটা বেশি দিবে। যত বেশি প্রতিক্রিয়া বল তত বেশি ঘর্ষণ। আমি এটা আমাদের ইউটিউবে যে ভিডিও আছে না, আমি ঘর্ষণের টপিক পড়াইছি, ওইখানে আমি অনেক বিরোধিতা করে বলছিলাম, ইভেন বলছিলাম বই এই কথাটা লেখা আছে, বাট এট দ্য এন্ড অফ দ্যাট ডে যার ওজন বেশি তার প্রতিক্রিয়া বেশি। আসলে এই কথা বিরোধিতা করছিলাম কারণ আনত তলের ক্ষেত্রে ঘর্ষণের তলে প্রতিক্রিয়া বলটাই নিতে হয়, ওজন কিন্তু আমরা নিই না সরাসরি। বুঝতে পারছো? এগুলো বড় হলে জানতে পারবো, ইন্টারমিডিয়েট উঠলে। এখন এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার বইয়ে যে কথাটা আছে আমি জানা সত্ত্বেও আমি এখন এটাকে কারেক্ট দিব, কারণ বইয়ে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে গতি ঘর্ষণ সহগের মান হচ্ছে এটা। আচ্ছা গতি ঘর্ষণ বল জানো F কে, তো আমরা এটা শিখছিলাম F কে হচ্ছে μ k × r হয়। এই যে r এই যে প্রতিক্রিয়া বল, ওজন, এখানে ওজন, তাহলে μ k যেটা হবে F কে বাই r, r মানে এখানে প্রতিক্রিয়া বল যেটা সেটা ওজন। হ্যাঁ এই হচ্ছে F কে মান 1, m এর মান কত? 5, j মান কত? 9.8। এটা যা সে ক্যালকুলেট করে
ক্যালকুলেট করে আমার যা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে, ঠিক আছে। আর আমি যদি চেক করি তাহলে এটা আসবে গিয়ে আমাদের 1/5 × 9.8, তো 0.02 আসে। দিয়ে দাও, ঠিক আছে, আমি হলে তো দিয়ে দিতাম, ঠিক আছে। একটু দশমিক কাজ ইয়ার আসে যায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের তিনটেই সঠিক। তো দেখো এই পর্যন্ত আমাদের বল অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়। ভৌত রাশি পরিমাপ, গতি, বল পর্যন্ত আমরা 25 সালে আসা প্রশ্নগুলো দেখে নিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা তোমাদের কাজ ক্ষমতা ও শক্তির এমসিকিউ গুলা শুরু করব 25 সালে তোমাদের পদার্থবিজ্ঞানের। ওকে, তো এখানে আমাদের আসছে কাজের মাত্রা কোনটি। এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 25 সালে। তোমরা যত রাশি শেখা শুরু করছো, তাই না, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তো এই রাশিগুলার একক আর মাত্রা খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে কোয়েশ্চেন আসা খুবই খুবই কমন একটা বিষয়। তো কাজের মাত্রা, তো আমরা কাজ মানে কি শিখছি বলতো? কাজ মানে আমরা জানি হচ্ছে তোমাদের তো আর অ্যাঙ্গেল তৈরি হয় না বল আর সরণের মধ্যে। তো সিম্পল ভাবে যদি ভেক্টরের ফরম্যাটও না লিখি, আমরা জানি বল ইনটু সরণ, এফএস, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে এফএস কস থিটা। তো তোমাদের জন্য এফএস একমাত্রিক গতি যেহেতু। এখন এস যেটা, সেটা হচ্ছে আমার সরণ। সরণ কিন্তু একটা মৌলিক রাশি, ঠিক আছে, বা লেন্থ বোঝায়। তো এটার জন্য আমরা এল ইউজ করব। এটার জন্য আমরা কি ইউজ করব? এটা মাত্রা হিসেবে আমি এল ইউজ করব, শেষ। বা দৈর্ঘ্য বোঝায়, তাই না? বাট বল এটাকে কিন্তু আরো ভাঙা যায়। এটাকে ভেঙে কি লেখা যায়? এটাকে ভেঙে লেখা যাবে এম এ। এর মধ্যে আমার ভর যেটা, সেটা মৌলিক রাশি। এটাকে আমরা মাত্রাতে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে এ যেটা, এই এটাকে আরো ভাঙা যায়। এ ভেঙে লেখা যাবে বেগ পরিবর্তনের হার, মানে ভি বাই টি। টি মৌলিক রাশি, বাট উপরের যে ভি, এটাকে আবার লেখা যাবে সরণের হার, তাই না, এস বাই টি। তো এস বাই টি নিচে টি। তোমাদের এখন একটু এক্সপার্ট হতে হবে, এই টিটা নিচের টির সাথে এসে গুণ হবে, এটা হয়ে যাবে এস বাই টি স্কোয়ার। তোমার যদি কারো কনফিউশন থাকে তাহলে এটা এভাবে রাফে দেখো, ভি বাই টি, এটাকে ভি কে লেখা যাবে আবার এস বাই টি, নিচে আবার টি বাই টি। তো আমরা ভাগের এই কনসেপ্টটা তো জানি যে এটা গুণ করলে 1/t আকারে হয়ে যাবে, তাই না? গুণ করলে 1/t, তাহলে উপরে এস, নিচে টি 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 স্কোয়ার। তো এটাকে ডাইরেক্ট লিখছি। তো তোমাদের একটু এগুলো ডাইরেক্ট লেখা শিখতে হবে, তাহলে তোমাদেরই ভালো। এখন দেখো এখানে এভাবে তোমার কি কি আসলো? এই যে সরণ, সরণের জন্য তুমি মাত্রা ইউজ করবে হচ্ছে গিয়ে এল। তাহলে আমার উপরে দেখো, এম এস আর এই এস বা এম এল এল, এরা গুণ আকারে আছে, এম এল আর এল মিলে হয়ে যাবে এম এল স্কোয়ার। আর সময় নিচে ভাগ আকারে আছে বর্গ, তো উপরে লিখলাম, লিখবো টি টু দি পাওয়ার -2। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে গ নাম্বারটা আমাদের প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, এরপর দেখি যশোর বোর্ড 25-এ আসছে একটা ভালোই ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাই না? প্রশ্নটা যদি পড়ি, যে একটি 50 কেজি ভরের বস্তু, একটি কেমন বস্তু? 50 কেজি ভরের বস্তু, ঠিক আছে, 50 কেজি ভরের বস্তু, হ্যাঁ, এত বেগে চলছে। তো এই বস্তু কত বেগে চলছে আমি সেটা জানি, আমি ভর জানি, এই বস্তু কত বেগে চলতেছে সেটা জানি। বল প্রয়োগ করে কি করে? বল প্রয়োগ করে বস্তুটার বেগ 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করা হলো। বল প্রয়োগ করে এর বেগটা কি করা হয়েছে দেখো তো, 5 সেকেন্ডে 20 করা হয়েছে। আমরা জানি বল প্রয়োগ করলে গতিশীল বস্তুর বেগ কি হবে? পরিবর্তিত হবে, পরিবর্তন হয়েছে। তার মানে আমরা চিন্তা করবো এটা আদি বেগ, এটা আদি বেগ, আর এটা এখন শেষ বেগ। এখন কত সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে সেটাও জানি। তার মানে দেখো, তুমি ইউ জানো, ভি জানো, টি জানো, গতির অধ্যায়গুলো তো আমি পড়াইছি তোমাদেরকে, শিখেছি না, যে তিনটা ডাটা তুমি যদি জানো তাহলে তুমি সবকিছু জানো। আমরা এখান থেকে ইজিলি এ পেয়ে যাব, আবার বস্তুর ভর জানি, প্রয়োজনে আমি এফ ও তাহলে পেয়ে যাব, তাই না, এম এ। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে, এবং এ সময়ে বস্তুটি 75 মিটার পথ অতিক্রম করে। আহা, দেখো সরণের ভ্যালুটাও তোমাকে সিম্পল ভাবে দিয়ে দিচ্ছে, কতটুকু সরণ। প্রশ্ন হচ্ছে বল প্রয়োগে কি পরিমাণ কাজ হবে। এই দেখো কাজ, তো আমরা কাজ কি জানি, W = Fs। তো আমার এফ কত? এই যে এফ হচ্ছে এম এ, এফ হচ্ছে এম এ, আর এই হলো এস। এখন দেখো আমার জাস্ট এম এর মানটা কত বলতো? 50। এর মানটাই জানি না, বাট এস এর মান আবার প্রশ্নে দিয়ে দিচ্ছে 75। এই দেখো এর মান কিন্তু আমি ইজিলি পেয়ে যাবো। দেখো আমি আদি বেগ, শেষ বেগ আর টি জানি। তো আমার এর ফর্মুলা ত্বরণ কি? বেগ পরিবর্তনের হার, এভাবে শিখেছিলাম না? অথবা v = u + at দিয়েও মনে করতে পারো। ওই এইটার বইটা কোথায়? ওকে, সরি। তো ভি এর ভ্যালু হচ্ছে কত দেখো তো, 20।
আচ্ছা আদিবেগের ভ্যালু কত দেখো তো 10, টি এর ভ্যালু কত দেখো তো 5। আচ্ছা 20 থেকে 10 গেলে তো 10 হয়, ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে কত আসবে 2। একক লিখলাম না, এমসিকিউ এত লেখা কে লেখে, তাহলে এই যে এটার সাথে জাস্ট 2 গুণ হবে, বুঝে গেছে? এইটা তুমি এখন একটা না ক্যালকুলেটরে করতে পারো, যেমন আমি যদি করি 50 দুগুণ 100, 100 সাথে 75 গুণ হবে, মানে হিসাব করে আমাদের আসবে 7500, 7500। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ছোট ছোট এমসিকিউ গুলা। তোমরা বলতে পারো ভাই ছোট, আরে ছোটই, বড় হইতে হতে দেখবে আরো কত টাফ টাফ এমসিকিউ করছো, এগুলো কোনো ব্যাপার হইলো? আচ্ছা এখন দেখো, কোন বস্তুর গতিশক্তি 16 গুণ হলে বেগ কত গুণ হবে, এই টাইপের অঙ্কগুলো না তোমরা প্র্যাকটিস করো, এখনই প্র্যাকটিস করো, এগুলো তোমাদের জন্য ভালো হবে। এই টাইপের অঙ্ক দিয়ে তোমাদের ফিজিক্সে মাঝে মাঝেই কোশ্চেন হবে। তোমরা যত আস্তে আস্তে বড় ক্লাসে উঠবা, ইন্টার উঠবা, এই টাইপের অনেক এমসিকিউ পাবা। রিসেন্টলি তোমরা যারা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন যদি কখনো কেউ ঘেটে থাকো, দেখবা ঢাকা ইউনিভার্সিটি তো এরকম টাইপের কোশ্চেন এসে থাকে বিভিন্ন সময়। তো এখানে দেখো তোমাকে যেটা করতে হবে, যে কোনো বস্তু গতিশক্তি 16 গুণ হলে বেগ কত গুণ হবে। তো গতিশক্তির সাথে আমরা কিন্তু বেগের সূত্র জানি, যে হাফ এম ভি স্কোয়ার। তো স্বাভাবিকভাবে আমার ভি এর সাথে আর শক্তির সাথে সম্পর্ক সমানুপাতিক, বেগ বাড়লে শক্তি বাড়বে, আর শক্তি যদি বেড়ে গেছে বুঝো অবশ্যই বেগও বেড়ে গেছে। তো প্রশ্ন বোঝাচ্ছে আমার গতিশক্তি নাকি 16 গুণ হয়ে গেছে। কি হয়ে গেছে? 16 গুণ হয়ে গেছে। তো এটা ধরো ই কে, তো আমার হচ্ছে নতুন গতিশক্তি যেটা ই কে প্রাইম, সেটা হচ্ছে আমার 16 ইন্টু ই কে। দেখো নতুন গতিশক্তি প্রাইমটা, এটা হচ্ছে আদি গতিশক্তি 16 গুণ, প্রশ্ন এটাই বলছে 16 গুণ হয়ে যাবে, কার? আদি গতিশক্তিরই তো, তাই না? ওকে, তাহলে এখন দেখো ইকের ভ্যালুটা কত, ইকের ভ্যালু এখানে দেওয়া হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর এটা ইকে প্রাইম, তাই না? নতুন গতিশক্তি, তাহলে নতুন গতিশক্তির জন্য আমরা ফর্মুলা কি ইউজ করবো? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই হাফ এম নতুন বেগ স্কোয়ার, এরকম। তো এখন আমরা দেখো এই হাফ কাটতে পারি, হ্যাঁ, এই এম আর এই এমটাকে কাটতে পারি, তাহলে ভি প্রাইমের স্কোয়ার আমরা কি লিখতে পারি জানো? এ হলো 16 ভি স্কোয়ার। তাহলে আমার যেই ভি প্রাইম, শুধু ভি প্রাইমটা কত আসবে, এটাকে বর্গমূল করে দেব, বর্গমূল করলে এটা হয়ে যাবে 4v, এটা হয়ে যাবে 4v। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি দেখো আমার নতুন বেগটা আসছে কি আদি বেগের 4 গুণ, নতুন বেগটা আসছে আদি বেগের 4 গুণ, তাহলে অ্যান্সার কত? গ নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার কত? গ নাম্বারটা। আচ্ছা এখানে বলা হচ্ছে কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য যে তৈরি হয় অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি। দেখো তোমরা তো এখানে পড়ছো এই গতিশক্তি আর বিভব শক্তি। গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে, আর আমরা যদি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে চেঞ্জ করে ফেলি বা অবস্থানের পরিবর্তন ঘটাই, তখন তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, সঞ্চিত শক্তিটাকে আমরা বলে থাকি বিভব শক্তি, তাই না? তাহলে এটা অবশ্যই হবে আমাদের বিভব শক্তি। ঠিক আছে, আচ্ছা দেখো সংকুচিত স্প্রিং এর ভিতর, দেখো স্প্রিং এর ভিতর আমরা স্প্রিংকে সংকুচিত বলছে, সংকুচিত মানে ওর স্বাভাবিক অবস্থা চেঞ্জ হচ্ছে না, ওর ভেতর যে শক্তিটা লুকায় থাকবে সেটা হয় আর কি আমাদের বিভব শক্তি ছাড়া তো আর কিছুই না, তাই না? আমাদের এটা কি হবে বলতো? বিভব শক্তি, তাই না? কোন শক্তিটা লুকিয়ে থাকে? বিভব শক্তিটা, সঞ্চিত শক্তি। আচ্ছা এটা তোমাদের বইয়ের একটা থিওরি, যে আমরা যে শক্তি ব্যয় করি আর তার কত ভাগ নবায়নযোগ্য। তোমরা যে নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি এগুলো বইয়ের থিওরিটিক্যাল পার্ট আছে, এটা বলে এটা হচ্ছে আমাদের 1/4। ঠিক আছে, এটা বইয়ের থিওরিটিক্যাল। এখানে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, যেমন এই যেগুলা কোনটি অনবায়নযোগ্য শক্তি, হ্যাঁ, যেটাকে নবায়ন করা যায় না। তো এগুলো যদি পড়ো, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, এর মধ্যে হচ্ছে নিউক্লিয়ার শক্তিটাকে আমরা নবায়নযোগ্য শক্তি হিসেবে কনসিডার করতে পারি এখানে। তারপর কোনটি ফসিল জ্বালানি, তাই না? এগুলো তোমাদের বইয়ের থিওরিটিক্যাল। এটা হচ্ছে আমাদের এখানে কি হবে বলতো? সৌরশক্তি, লাকড়ি, পরমাণু শক্তি, এটা হচ্ছে আমাদের গ্যাস, হচ্ছে ফসিল, তাই না? আচ্ছা এখানে বলতেছে কোন রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা কিন্তু তোমরা ছোট ক্লাস থেকে জেনে আসছো, আমাদের ব্যাটারি, এটা মেনলি বোঝায় ব্যাটারি, কারণ ব্যাটারির ভেতরে রাসায়নিক শক্তির মাধ্যমে ব্যাটারি থেকে পরবর্তীতে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি, তাই না? এটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল একটা কোশ্চেন জানার মধ্যে। এখন বলতেছি কি ক্ষমতার মাত্রা কোনটি? কি ক্ষমতার মাত্রা? ক্ষমতা, তো ক্ষমতা হচ্ছে আমাদের W/T, W/T। কাজ করার হারকে বা সামর্থ্যকে, সরি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে, তাই না? ওকে, তো আমরা কিন্তু আজকে শক্তির মাত্রা বের করছি, তাহলে আমি একটু শর্টকাট মারবো, তোমাকে কষ্ট করে একটু শক্তির মাত্রাটা বের করে নিতে হবে। ঠিক আছে,
এই দেখো শক্তি, শক্তি বা কাজ, কাজ বা শক্তি মাত্রা আমাদের সেম, তাই না? এটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আচ্ছা তাহলে এখানেও কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচে আর একটা টি আছে, তো টি উপরে উঠলে এটা হয়ে যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আর একটা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে পাওয়ার ওয়ান ছিল, উপরে উঠলে মাইনাস ওয়ান, তো আমরা টি টির পাওয়ার যোগ করে দিলেই হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তোমরা বলতে পারো ভাই আপনি তো এখন কাজের থেকে বা শক্তির মাত্রাটা ইউজ করছেন, পরীক্ষা হলে তো আমি পারবো না। পরীক্ষা হলে না পারলে যে একটু আগে আমি কাজের মাত্রা পরীক্ষা যেভাবে বের করছি আগে এটা বের করবা, সাথে সাথেই লিখবা, টিকে সাথে সাথে লিখবা, তাই লিখতে হয়, এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? এখন দেখো দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে এই জিনিসগুলো, হ্যাঁ তোমাদের কাছে ফার্স্ট টাইম এগুলো একটু কেমন কেমন লাগতে পারে। তো তোমাদেরকে যদি আমি একটু দেখাই, দোলনা বলুক, আমরা এখানে একটা বব দিয়ে চিন্তা করব, হ্যাঁ একটা ভারী বস্তুকে সুতায় ঝুরাই দেওয়া হলো, এটা একটা বব হয়, তো এটাকে যদি আমি একটু টেনে, হ্যাঁ একটু টেনে কি করি জানো, ছেড়ে দিই, তাহলে এটা এভাবে দুলতে থাকে, ঠিক আছে? এটা কি হবে, এভাবে দুলতে থাকে। আচ্ছা, তো নর্মালি কি হয় দেখো তো, ও যখন এখান থেকে যাওয়া শুরু করে, যখন আমি ধরে রাখছি এই জায়গাটাতে কোনো বেগ থাকে না, বেগটা কি হয় জানো, বেগটা হয় শূন্য। দেন ও যখন এই দিকে যায়, ওর আস্তে আস্তে বেগ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এই জায়গাটা না বেগটা হয়ে যাবে সর্বোচ্চ, এই জায়গাটা বেগ কি হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যায়। বাট এই আস্তে আস্তে এই যে এইটা ক্রস করার পর, হ্যাঁ এখান থেকে বেগ বাড়তে বাড়তে এই যে সর্বোচ্চ হওয়ার পর এই দিকে যেতে যেতে বেগ কমতে 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 আবার জিরো হয়ে যায়, জিরো হয় আবার এই দিকে যায়, তো এইভাবেই চলতে থাকে। হ্যাঁ, তো এই জায়গা আর এই জায়গা, এটাকে আমরা বলি বিস্তার, সর্বোচ্চ বিস্তারে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ কত ডিগ্রি যে সরণটা হয়। তো নর্মালি বিস্তারে বেগ থাকে না, বাট একদম মাঝখানে সাম্যাবস্থায় বেগ থাকে সর্বোচ্চ। দোলনায় দোল খাওয়ার ক্ষেত্রেও সেম। তো সাম্যাবস্থায় বলছে বেগ নাকি হয় সবচেয়ে কম, এটা একদম মিথ্যা কথা, মিথ্যা কথা। আচ্ছা তো যাই হোক, আচ্ছা প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ দেখো আমি যে সাম্যাবস্থান থেকে একটু এদিকে নিলাম, ওর মধ্যে কিন্তু বিভব শক্তি জমা হবে, বুঝছো? কারণ ভূমি থেকে একটা হাইট বৃদ্ধি পায়, তো ওর মধ্যে বিভব শক্তি জমা হবে। এটা ওইদিকে কেন, আমি যদি এদিকেও নিই তাহলেও কিন্তু বিভব শক্তি জমা হবে, এটা সত্যি কথা। আর বলছে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কম। এ দেখো সর্বোচ্চ উচ্চতা বলতে এভাবে বোঝাচ্ছে, দেখো যে ভূমি থেকে এটা এই হাইটটা সবচেয়ে কম, এ দেখো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ভূমি থেকে এইটাই যে বিস্তারে। তো বিস্তারে আমার বেগ কি বলতো, বেগই তো থাকে না, বেগ না থাকলে আমার গতিশক্তি কি থাকবে, থাকবে না, গতিশক্তি সবচেয়ে কম মানে হ্যাঁ জিরো। তাহলে আমার এখানে 2 আর 3 নাম্বারটা সত্যি কথা। কেউ যদি একটু চালাক হোক, ধরে নাও এই কনসেপ্টে যাও না, সে কিন্তু দেখবে 1 আর 3 কিন্তু ক্ল্যাশ করতেছে একটা একটার সাথে, 1 আর 3 কিন্তু ক্ল্যাশ করতেছে, তাহলে বোঝা যাবে 1 আর 3 এর মধ্যে যে কোনো একটা বাদ যাবে। তো যাই হোক, যে এইটুকু বুঝতে পারবে সে এই কনসেপ্টটা বুঝতে পারবে। আচ্ছা এখানে বলতেছে উপর থেকে একটা পাথর নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে, দেখো উপর থেকে একটা পাথরকে কি ফেলা হবে, নিচে ফেলা হবে ভূপৃষ্ঠে, ঠিক আছে? বলছে স্থিতিসূক্ত ফেলা হলে ভূপৃষ্ঠে, হ্যাঁ ভূপৃষ্ঠে, এখানে কি হবে যে মাটিতে, ভূপৃষ্ঠে স্থিতিশক্তি শূন্য হয়। কথা সত্য, মাটিতে এখন যেহেতু হাইট আর নাই তাহলে বিভব শক্তি শূন্য হবে। বলছে গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। পাথর পড়লে কি আওয়াজ হয় না, ধুর এটা নিব না আমি। বলছে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়ে যায়। কথাটা উল্টা হলে ভালো হতো না, উপর থেকে যখন নিচে ফেলা হলে ভূপৃষ্ঠে, কারণ এখানে ছিল হচ্ছে বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় কি থাকে বলতো, বিভব শক্তি থাকে। তো সর্বোচ্চ উচ্চতা থেকে যখন নিচে আসতে থাকে ওর কিন্তু বিভব শক্তি কমতে থাকে, গতিশক্তি বাড়তে থাকে। বিভব শক্তি কমতে থেকে গতিশক্তি বাড়তে থাকে, বিভব শক্তি কমতে 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 এই যে পয়েন্টে যে বিভব শক্তি শূন্য হয়ে যায়, এই জায়গাটা থেকে আমার সমস্ত শক্তিটি কি গতিশক্তি। তাহলে প্রশ্নটা তো বলছে ভূপৃষ্ঠে কি কি হয়, ভূপৃষ্ঠে স্থিতি শক্তি শূন্য হয়, এটার সাথে আমি একমত। গতিশক্তি শব্দতে রূপান্তরিত হয়, এটার সাথে আমি একমত হইলাম না। আর এটার উল্টা কথাটা হলে আমি একমত হইতাম যে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখন আমাদের কোয়েশ্চেনের টাইপার কি ভুল লিখছে নাকি কোয়েশ্চেনে একটু ভুল ছিল, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়, ঠিক আছে, বিভব শক্তিতে রূপান্তর হয়, এটা একটু দেখার বিষয়। যদি এটা হইতো তাহলে আমি 1 আর 3 দাগ দিতাম, আপাতত আমি কিছুতেই দাগ দিলাম না, বাট তোমাদের একটা লজিক বললাম তো কোনটা, এটা ঠিক আছে, এটা তো ঠিক না, আর এটাতে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। আচ্ছা এই জন্য আমি দাগা যাব না। আবার তোমরা বলতে পারো ভাই পরীক্ষার হলে এরকম আসলে কি করব, পরীক্ষার হলে এরকম আসলে তোমাদের তো অটোমার্ক দেওয়া হয় বোর্ড প্রশ্নে, বুঝতে পারছো, প্রশ্ন ভুল রাখলে অটোমার্ক দেওয়া হয়।
তুমি এই ক্ষেত্রে হয়তো বা এই জায়গায় এইটা হইতে পারতো যে একটু কথাটা চেঞ্জ হলে এই ক্ষেত্রে আমি তাহলে আমি স্টুডেন্ট হলে 1 আর 3 দাগে আসতাম। যদি অ্যাডমিশন পরীক্ষা হয়, আবার অ্যাডমিশন, হ্যাঁ, কোথাও ধরো কলেজ অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, তাহলে দাগানো যাবে না, ভুলেও ছোঁয়া যাবে না, ঠিক আছে, ওগুলো স্কিপ। আচ্ছা, এখন দেখো নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা? স্প্রিং ধ্রুবকের মাত্রা, তো দেখো আমাদের হুকের সূত্র থেকে আমরা জানি F = kx, তাহলে k আসে হচ্ছে f/x, k কি আসে f/x। এই f টাকে এখন আমরা ভাঙবো। এই যে x মানে কিন্তু অলরেডি সরণ, বলটাকে আমরা যদি ভাঙি ma, অর্থাৎ এটা হয়ে যাবে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। ত্বরণকে আবার লেখা যাবে বেগ বাই সরণ, না সময়, বেগ বাই সময়, বেগ পরিবর্তন হার, বেগ বাই সময়, বেগ বাই সময়, ঠিক আছে। তাহলে সময়টাকে ওই পাশে না লিখে আমি এভাবে লিখতে পারি, বেগ, ওই সময় কি ভাগ না নিচে, এই জন্য নিচে এখানে লিখলাম সময়, ঠিক আছে। আচ্ছা, বেগটাকে আবার দেখো, বেগ হচ্ছে আবার সরণের হার, তার মানে সরণ বাই সময়, সরণ আবার সময় আসবে নিচে, সরণ বাই সময়। তো সরণ কাটাকাটি যায়, তাহলে ভরের জন্য আসবে হচ্ছে m, এখানে টি নিচে স্কয়ার, তাহলে উপরে যাবে t⁻², তাহলে m t⁻², ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা কিসে চলে আসলাম, কাজ ক্ষমতা শক্তির পরে আমরা তরঙ্গ শব্দতে চলে আসলাম। তো এখানে বলতেছে চিত্রের কোন কোণাগুলো সমদশায় আছে। সমদশা বলতে আমরা কি বুঝি, যে মানে তরঙ্গের উপরস্থ কোণা যাদের গতির সম্মুখ অবস্থা প্রকাশক রাশি একই যদি থাকে, তাই না। আচ্ছা দেখি তো এ কোথায়, চলো ফাইন্ড আউট করি। এখানে, ওকে, সমস্যা নাই। ই কোথায়, এই দেখো ই এইখানে, হ্যাঁ, এ দেখো এ থেকে কি তরঙ্গের কোণাগুলো উপরে, মানে তরঙ্গটা কি এরকম যাচ্ছে, ইতেও কিন্তু সেম এরকম যাচ্ছে, তাই না। তাহলে এ আর ই কিন্তু সমদশাই আছে, ওকে। আইও কিন্তু সমদশায় আছে, কারণ এখন উপরে উঠবে, ই থেকে উপরে উঠবে, আই থেকে উপরে উঠবে। আমার তো প্রথমটাই ভালো লাগছে, এটাই অ্যান্সার। যাও দেখি বি আর সি, দেখি, দেখো বি কোথায়, এখানে কোশ্চেন তো বি দেখি না, সি দেখি, সি এখানে, ডি এই দেখো, এটা কি এক দশায় আছে, তোমার বিশ্বাস হয়? এইটা আর এটা সি জি এক দশায় আছে, ঠিক আছে। আবার দেখো যায়, তার মানে এটা হবে না, ডি এফ এইচ, ডি ডি এইচ, ঠিক আছে, বাট এফটা আবার মনে হয় প্রশ্ন উঠে নাই, চিত্র উঠে নাই। আর সি ই জি, দেখো সি জি এক দশায়, বাট ই তো এক দশায় না। তো যাই হোক, সর্বোপরি এখানে হচ্ছে আমাদের ক নাম্বারটাই অ্যান্সার হবে, ময়মনসিংহ বোর্ডের এটা, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, এখন দেখো যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় তাহলে হচ্ছে তোমরা এখানে ওই অনুদৈর্ঘ্য অনুপ্রস্থের মধ্যে পানিটা প্রস্থ অনুপ্রস্থ আর শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো এখানে আমাদের শব্দটাই হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর দেখো তরঙ্গ স্থিত দুটি সমদশা সম্পন্ন কোণার সর্বনিম্ন দূরত্ব কত। কি বললাম, তরঙ্গের উপরস্থ সমদশা সম্পন্ন কোণার, হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব। এই দেখো সমদশা সম্পন্ন কোণা যদি নাও, এই দেখো ধরো এ আর ই, এরা তো সমদশা সম্পন্ন, এদের মধ্যবর্তী দূরত্বটাকে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই দূরত্বটা একটুকু হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা আমাদের কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাও, অর্থাৎ ল্যামডা, ঠিক আছে। দেখো সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত হয়, সেটা হচ্ছে আমরা কি বলে থাকি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এরপর দেখো যে এত কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ডে এত পথ অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্য কত। তা আমরা তো এই সূত্র কি জানি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা ইউজ করব ভি বাই এফ, কি ইউজ করব, ভি বাই এফ। ভি মানে কি, 1 সেকেন্ডের শব্দ কতটুকু যায়, তো 3 সেকেন্ডে যায় হচ্ছে কি তোমার 1050, তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 1050/3, এটা হচ্ছে আমাদের শব্দের বেগ, ঠিক আছে। তাহলে 1050/3, আর আমার কম্পাঙ্ক কত দেওয়া শব্দের, 150 দেওয়া, কত দেওয়া, 150 দেওয়া। তো 150 দিয়ে এটা কাটলে হচ্ছে 10 আসবে, 3 দিয়ে 10/3 করলে কত আসে, 10/3 করলে এখানে কত আসে, আমার তো মনে হয় না এখানে অপশনের ডাটার সাথে মিলবে, অপশনের সাথে তো আমি মিলার মতন দেখতেছি না। তাও যদি আমি উপর একটা নিয়েই করি যে 1050/3, তাহলে 350 ভি, ওকে, 350 এই হলো ভি ডিভাইডেড বাই 150,
আচ্ছা 2.33, তাহলে আমার আমার কি কোনো ভুল গেছে এখানে? আচ্ছা যাই হোক, আমি তো শর্টকাটে করতে গেছিলাম, এটা যদি ক্যালকুলেটরে করি তাহলে আমাদের 2.33 আসে। ঠিক আছে, এখানে ভির মানে যে ক্যালকুলেটরে যা আসে 350, ঠিক আছে, আর কম্পাঙ্ক আসে হচ্ছে 150। ঠিক আছে, এটা যা আসে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় কখন? শব্দের কম্পাঙ্ক বেড়ে যাবে, বুঝো, শব্দের কম্পাঙ্ক বাড়বে তো ভি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ ল্যামডা, তাহলে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই ল্যামডা, তাই না? ভি বাই ল্যামডা। তো এটা খুবই ফেমাস কোশ্চেন যে এটার সাথে এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, একটা বাড়লে আরেকটা কমে যায়, একটা কমলে একটা বেড়ে যায়। তো তোমরা নরমালি যদি দেখো কম্পাঙ্ক, তোমরা দেখবা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কার রিলেশনটা দেওয়া, তো কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য আসলে কমে যেতে হবে, বুঝছো? এটার সাথে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কে, যদিও এখানে এফ এর সাথে ভি এর সমানুপাতিক সম্পর্ক আছে, এখানে এটাও লিখছে যে কম্পাঙ্ক বাড়বে বেগ বেড়ে গেলে, এটাও সত্যি, বা তোমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে এখানে প্রায়োরিটি দিয়ে এটা দাগাই দিও। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো মেয়েদের কোমল কণ্ঠের জন্য কোনটি দায়ী, তাই না? এটা হচ্ছে আমাদের এই অপশনগুলো ইংলিশে দেওয়া, এটা হচ্ছে আমাদের কি হয় বলতো, ভোকাল কর্ড যেটা সেটা, তাই না? চিকন গলার জন্য, তাই তো, কোমল কণ্ঠের জন্য। আচ্ছা যাই হোক, এরপর দেখো পারদের শব্দের বেগ কত, তোমাদের বই কিন্তু এরকম একটা চার্ট আছে, তোমাদের বই কিন্তু এরকম একটা কি আছে বলতো, চার্ট আছে, সেই চার্ট থেকে কিন্তু আমরা এখান থেকে এটা বলতে পারি। তো পারদেরটা মোস্ট প্রবাবলি হচ্ছে 1450, তাই না? 1450। এরপরে আছে কোথায় শব্দের বেগ বেশি হয়, বায়ু, পারদ, লোহা, হীরা, আমরা জানি কঠিন মাধ্যমে বেশি হয়, তাই না? তো এর মধ্যে বায়ু আর পারদ তো এমনি বাদ, তো লোহার হীরার মধ্যে একটু কনফিউশন, তো আসলে হীরারটা হচ্ছে অনেক অনেক বেশি, তাই না? শব্দের বেগ হীরাতে অনেক অনেক বেশি। এরপর দেখো শব্দের বেগ কিসের কিসের উপর নির্ভর করে, ক হচ্ছে বাতাসের চাপের উপর নির্ভর করে, মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, বায়ু মাধ্যমে সবচেয়ে বেশি, বাতাসে ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে বেড়ে, হ্যাঁ। তো যাই হোক, আমাদের শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, হ্যাঁ। তো শব্দ হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো আমরা এটা বইয়ের সংজ্ঞার সাথে কিন্তু ইনক্লুডেড, তো এই জন্য আমরা এই স্থিতিস্থাপক মাধ্যমের কথাটা সিলেক্ট করলাম। আচ্ছা এখানে বলতেছে বাতাসের শব্দের বেগ এত, উৎস আর প্রতিফলকের মাঝখানে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যায়, এটা একটা ভালো অঙ্ক পাইছি আমরা। তো এই হচ্ছে উৎস থাকবে আর এই হচ্ছে প্রতিফলক থাকবে। তো এবার আমরা কিন্তু ভি জানি, ভি জানি শব্দের বেগ কত, আমাদেরকে বের করতে হবে প্রতিধ্বনির জন্য সর্বনিম্ন দূরত্ব। তা আমরা স্মরণ ইকুয়াল টু কি জানি, দূরত্ব ইকুয়ালস টু জানি এস ইকুয়াল টু ভিটি, বাট প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ তো যাবে প্লাস আসবে, তো এই যে এই দূরত্বটা 2d হয়ে থাকে, তাই তো? আমাদের এই কত দূরত্ব, এই ডিটাকে খুঁজতে হবে, তাহলে ডি ইকুয়ালস টু আসবে হচ্ছে ভিটি বাই 2। এখন শব্দের বেগ কত দেওয়া, 340 দেওয়া, আর এই যে টিটা এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম শব্দ কতক্ষণ পরে আসতে হবে সেই সময়টা, তাই না? শব্দানুভূতির স্থায়িত্বকাল এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডের 10/1 অর্থাৎ 0.1, তাই না? বা 1/10ও লেখা যায়, আর এই হচ্ছে 2, তাহলে 10 দিয়ে এটা কাটলে 0 0 কাটে 34/2 হলে 17 হয়। ক্যালকুলেট করে দেখবো, আমি হাতে কলমে করলাম, এটা আসবে কত, 17 মিটার। বুঝা গেছে? এরপর দেখো ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে প্রতিফলিত তরঙ্গকে কিসের সাথে ধারণ করা হয়, এগুলো তোমাদের বইয়ে থিওরিটিক্যাল, তো এটা তোমাদের বইয়ে আছে, এখানে জিওফোনের কথা উল্লেখ করা, তো এর জন্য জিওফোন। এরপর দেখো তরঙ্গ সঞ্চালনকারী কোন কোণার বেগ বৃদ্ধি পাবে যদি, দেখো বেগ বৃদ্ধি পাবে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সূত্র মনে করবো, হ্যাঁ। দেখো কম্পাঙ্ক বৃদ্ধি পেলে, দেখো কম্পাঙ্কের সাথে কিন্তু বেগের সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, হ্যাঁ ল্যামডার সাথেও ভি এর সম্পর্ক সমানুপাতিক। পর্যায়কাল বৃদ্ধি পেলে, এই যে এটার সাথে আমি এক হইতে পারলাম না, কারণ এফ ইকুয়ালস টু হচ্ছে 1/t কম্পাঙ্ক যেটা, তো এফ এর মান যদি আমি পর্যায়কাল দিয়ে লিখি 1/t ইন্টু ল্যামডা, বেগের সাথে টি এর সম্পর্ক, হ্যাঁ পর্যায়কালের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তো বেগ বৃদ্ধি পাবে তাহলে পর্যায়কাল কমে যাবে, বাট এখানে বলতে বেড়ে যাবে, তাহলে এটা হওয়া যাবে না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা 1 আর 2 কে নিয়ে নেব। আচ্ছা এরপরে দেখি আমাদের আর একটা কোশ্চেন, সিলেট বোর্ড 25 সালে, এখানে একটা সুন্দর চিত্র দেওয়া, তো চিত্র দিয়ে বলতেছে কি তরঙ্গটির বেগ কত, কি বলতেছে তরঙ্গটির বেগ কত। আচ্ছা তো ফার্স্ট অফ অল আমাদের তাহলে এখানে ফার্স্টে বুঝতে হবে তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আরেকটু এক্সট্রা আরেকটা অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাদের কাছে এমনি পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য,
হ্যাঁ, এই যে যেহেতু এখান থেকে শুরু করে পুরো একটা, আর এতটুকু অর্ধেক দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক দেওয়া, এটা দেওয়া হচ্ছে 15। তার মানে এটা মানে কি, লসাগু করে দেখো, এটা 3 ল্যামডা বাই 2 পাবা 15। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 3 ল্যামডা হয়ে যাবে 30, 3 দিয়ে ভাগ হয়ে যাবে 10, তাহলে ল্যামডা হচ্ছে 10। কম্পাঙ্ক জানো, তাই আমার কাছে কি চেয়েছে বেগ, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ এর মান কত 100, ল্যামডা মান কত 10, তাহলে এটা কত 1000। ঠিক আছে, এরপরে দেখো এখানে আবার ওই একই উদ্দীপক, মানে এই যে থাকে না একটা উদ্দীপকের 2 টাইমস থেকে, ওই যে একই উদ্দীপক বলতেছে কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আসলে এটা, হ্যাঁ দেখো আমার কণাগুলো কিন্তু, এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গে আমাদের কণাগুলো ভাইব্রেট হয় উপর নিচে, তাই না, উপর নিচে ভাইব্রেট হয়। ঠিক আছে, কণাগুলো মুভ করে না, কণা কিন্তু মুভ করে না, কণা কিন্তু মুভ করে না। আচ্ছা, বাট কণাগুলোর কম্পন এই বরাবর আর তরঙ্গ আগাচ্ছে এইদিকে, তো এটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, এখন এখানে একটা সুন্দর কথা লিখছে যে 500টি কম্পন বা 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 5 সেকেন্ড সময় লাগে। এটা কিভাবে বের করবা? তো আমরা কম্পাঙ্ক জানি, তাহলে কম্পাঙ্ক জানি f ইকুয়ালস টু হচ্ছে 1/t লেখা যাবে। তাহলে t মানে কত, t হচ্ছে 1/f, t হচ্ছে 1/f। f এর মান জানি কত আসছে, দেখো তো, f এর মান হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে 100। ঠিক আছে, এই হচ্ছে 100। পর্যায়কাল মানে কি জানো, একটা কম্পন হইতে কত সময় নিচ্ছে সেটা, একটা কম্পন হইতে কত সময় নিচ্ছে। এখন প্রশ্ন আমাকে বলছে ভাই 500টা কম্পন হইতে হবে, তাহলে 500টা হইতে তাহলে এখানে কি হবে, 500 এসে গুণ হবে, তাই না, তাহলে 500 ভাগ 100, কাটাকাটি করলে 5 আসবে। ঠিক আছে, কথা সত্য। এরপর বলছে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তরিত করে। সত্যি কথা, কণাগুলো কি হয় বলতো, সংকোচন প্রসারণ, না সরি, এই সংকোচন প্রসারণ করে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গতে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা তো অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্যটাতে হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে হয়। তাহলে আমরা এখানে 1 আর 2 নিব, এটা অনুপ্রস্থ না, অনুপ্রস্থ তরঙ্গতে মাধ্যমে সংকোচন প্রসারণ করে না। আচ্ছা, এরপরে দেখো তোমাকে কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ বেগ কত। ঠিক আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ বেগ কত। আচ্ছা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডাটা দেওয়া। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এই সমদশা নেই, এই যে এটুকুকে আমরা বলবো হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আবার এখান থেকে শুরু করে পরপর 2টা সমদশা, এটা হচ্ছে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমার কাছে 2টা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, সেটা ভ্যালু দেওয়া 10, তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5। আচ্ছা, ওকে, আমার কাছে কি চাইছে, বেগ কত, আরে সহজ, v ইকুয়ালস টু f ল্যামডা। f এর মান কত 5, ল্যামডার মান কত, v f এর মান 1100, সরি আবেগে, বেশি আবেগে তাড়াহুড়া করলে এরকম হবে। f এর মান হচ্ছে 1100, হ্যাঁ, ল্যামডার মান আসছে হচ্ছে 5, তো যা হয় তাহলে এটা আসবে আমার কত বলতো, ও যে দেখছো, বললাম না বেশি আবেগে তাড়াতাড়ি করলে এরকম হয়। এটা সেন্টিমিটারে আসছে, এটা সেন্টিমিটারে, আমাকে একটু কষ্ট করে মিটারে নিতে হবে, একটু কষ্ট করে মিটারে নিতেই হবে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 10⁻²। ঠিক আছে, এটা হচ্ছে এত মিটার, এটা ছিল সেন্টিমিটারে, তো মিটারে আসলো। তো ভি হচ্ছে এফ ল্যামডা, সুন্দর মতন। এফ এর মান হচ্ছে কত 1100, আর ল্যামডা মান এটা 5/100 এভাবে লেখা যাবে। তো 0000 কাটে, তোমরা ক্যালকুলেটর করো, আমি হাতে কলমে করলাম। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের ভার্সিটির ক্ষেত্রে হাতে কলমে শিখাইতে, এই জন্য এগুলো হাতে কলমেই করি। ওকে, তোমরা ক্যালকুলেট করবা, বড় হইলে আস্তে আস্তে শিখে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের তরঙ্গ শব্দ পর্যন্ত হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো। ওকে, তো এখন হচ্ছে আমরা তোমাদের আলোর অধ্যায় দিকে চলে আসছি। তো আলোর অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছিল, তো এটা খুবই কমন একটা ব্যাপার, যে তোমরা কিন্তু, আমি একটা স্ক্রিনশট দেখে আমি নিয়ে আসছি। আচ্ছা, এইখানে হচ্ছে আমার চেহারা, এটা হচ্ছে আমাদের যে এসএমএ প্রিমিয়াম ব্যাচের ক্লাসের একটা স্ক্রিনশট, হ্যাঁ, যে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে একটু। তো এখানে কিন্তু আমি এগুলো নিয়ে অনেক আলোচনা করি। তো তোমাদেরকে যদি একটু বলে রাখি, তো আমাদের হচ্ছে দৃশ্যমান আলো যেটা, সেটা হচ্ছে আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে তোমাদের বইয়ে দেওয়া। আমরা ইন্টারমিডিয়েটে 380 পড়তাম, 380 থেকে 720 ন্যানোমিটারে। তো এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। ঠিক আছে, তো এর থেকে কম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটা, তার থেকে সেটাকে আমরা বলি হচ্ছে ইউভি। ঠিক আছে, কি বলি, আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি। তার থেকেও কম হচ্ছে এক্স রে, তার থেকেও কম হচ্ছে আমাদের গামা রে। আচ্ছা, দৃশ্যমান আলো থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে আইআর বা ইনফ্রারেড রে, অবলোহিত, আমি ভুলে অবহেলিত বলে ফেলতাম ছোটকালে। তো যাই হোক, তার থেকে বেশি হচ্ছে মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে রেডিও তরঙ্গ। এইগুলা হচ্ছে যেমন টিভিতে হচ্ছে আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে, রিমোটে, টিভিতে না, রিমোটে তোমার যদি ফোনের স্ক্রিনে রেখে রিমোটে চাপো, তাহলে ফোনের ক্যামেরা অন রেখে, তাহলে তোমরা দেখতে পারবে।
বুঝতে পারছো? তো যাই হোক, তো আমাদের কোশ্চেন হচ্ছে কোনটা, আমাদের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি দৃশ্যমান আলোর মধ্যে পড়ে। আমরা যে বেনি আসহ কলা, সেটা হচ্ছে আমাদের 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আর কি আমরা পাই। ঠিক আছে, ওকে। এরপরে দেখি কি বলা হচ্ছে, নিচের কোন তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য থেকেও বড়। দৃশ্যমান আলো সব থেকে বড় তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেনি আসহ কলা লাল। লালের পরেই আছে হচ্ছে আমাদের এগুলা আইআর বা মাইক্রোওয়েভ, এরপর রেডিও তরঙ্গ। ঠিক আছে, তো আমরা দেখি ইউভি কম, এক্স রে কম, গামা রে, এই যে মাইক্রোওয়েভটা আমাদের সব থেকে বেশি, এই যে ফ্লোটা ফলো করে, এই ফ্লোটা গামা, তারপর এক্স রে, তারপর ইউভি, তারপর দৃশ্যমান আলো, তারপর হচ্ছে আমাদের কি বলতো আইআর, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে রেডিও তরঙ্গ। তো আমাদের এখানে কোনটা যাচ্ছে বলতো, মাইক্রোওয়েভ, কারণ এই তিনটা উপরে আমাদের মানে দৃশ্যমান তরঙ্গের উপরে বলতে এটা বুঝাচ্ছি যে কম, তরঙ্গ দৈর্ঘ্যটা কম। ঠিক আছে, আচ্ছা। এরপরটা দেখো বিবর্ধন, আলোর প্রতিফলনের বিবর্ধন, তাই না? আমাদের কিন্তু আলোর প্রতিফলনের সূত্রগুলো কি কি ইউজ করি আমরা নরমালি, 1/u প্লাস 1/v ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/f। তো যেই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগে, যখন অবতল দর্পণ বলে তখন হচ্ছে আমাদের এফ যেটা হয় সেটা হয় হচ্ছে আমাদের নেগেটিভ, তাই না? অবতল দর্পণ, সরি, প্রধান ফোকাস যেটা সেটা হচ্ছে গিয়ে পজিটিভ। আর অবতল দর্পণ আমাদেরকে বাস্তবও দিতে পারে, অবাস্তবও দিতে পারে। তো ভির মান প্লাসও হইতে পারে বাস্তব হলে, মাইনাস হচ্ছে নেগেটিভ হলে। আচ্ছা, বাট উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হয় বলতো, এফ হয় হচ্ছে গিয়ে নেগেটিভ। ঠিক আছে, আর আমাদের ভির মান অলওয়েজ কি আসে, নেগেটিভ আসে। তো এখন কেন প্লাস মাইনাস হয়, বিষয়টা হচ্ছে আমাদের যে দর্পণ থাকে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণে আমাদের লক্ষ্যবস্তু তো অবশ্যই এই পাশেই থাকবে, এই পাশে তো পাড়া লাগানো আছে, তাই না? আমাদের তাহলে আলো এই দিক থেকে যাবে। তো নর্মালি আলো যাওয়ার পরে যেদিকে আসার কথা, প্রতিফলিত হওয়ার কথা, সেই প্লাস পাশের সবকিছু হচ্ছে প্লাস হয়, আর বিপরীত পাশের সবকিছু হচ্ছে গিয়ে মাইনাস। তো ওইটাকে মেনটেন করতে গিয়ে আমাদের এগুলো এরকম চলে আসে। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে যেহেতু এখানে পড়াচ্ছি না, আমি কোশ্চেন সলভ করতেছি, এত বিস্তারিত আর বললাম না। আর বিবর্ধনের ফর্মুলাটা হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস v/u। আর এমনিতে যদি বিবর্ধন পেয়ে যায় তাহলে আমরা লক্ষ্যবস্তু দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত থেকেও বের করতে পারি। তো আমাদেরকে বলতেছে বিবর্ধন m ইকুয়ালস টু 1 হয়। m ইকুয়ালস টু 1 হওয়া মানে আসলে বোঝায় আমার যে লক্ষ্যবস্তু দৈর্ঘ্য, লক্ষ্যবস্তু আর বিম্ব আসলে একই আসে। তো নর্মালি আমরা যে আয়নাগুলা, সমতল আয়নাগুলা দেখে থাকি, সেইগুলাতে আসলে আমাদের এই ঘটনাগুলাটা সবসময় হয়, তাই না? আমরা আমাদের লক্ষ্যবস্তুর সমান আমরা বিম্বগুলা পেয়ে থাকি, এই জন্য বিবর্ধন হয় হচ্ছে 1। তারপর হচ্ছে সাধারণ আয়নায় আমাদের প্রতিবিম্বটা কেমন হয়। তুমি দেখো, তুমি সাধারণ আয়নায় কিরকম দেখতে পাও বলতো? নর্মালি আমাদের বাস্তব হলে হয় উল্টা, তাই না? বাস্তব উল্টা বা অবাস্তব সোজা। তো আমরা তো আয়নায় কিন্তু বাস্তব বিম্ব দেখি না, কারণ আমরা আয়নার ওই পাশ থাকতে আমরা হচ্ছে বিম্ব পাই, তো এটা বাস্তব হয় না। আবার উল্টা হয় না, আমাদের কি হয় বলতো, সোজা হয়। আর বস্তু থেকে বড় না, মাত্রই তো দেখলাম আগের অঙ্কে যে বিবর্ধন সেম, মানে 1 হওয়ার জন্য একই রকমটা আসে আর কি। তারপর বলছে একটা বস্তুকে সি, তো নর্মালি এটা আসলে অবতল দর্পণটা দিয়ে বুঝলে বেটার, যে আমরা যদি অবতল দর্পণে কোনো লক্ষ্যবস্তুকে রাখি, হ্যাঁ, একদম বক্রতার কেন্দ্রে, তাহলে আমাদের এই যে এখানে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এটা সমান্তরাল, এই যে ঠিক সমান আর উল্টা মানের একটা আমরা বিম্ব পেয়ে থাকি। হ্যাঁ, তো একটি বস্তুকে যদি আমরা কেন্দ্রতে রাখলে তাহলে প্রতিবিম্বটা কেমন হবে বলতো, এই যে উল্টা, তাই না? বাস্তব ও উল্টা। অবাস্তব সোজা, অবাস্তব হলে সোজা হয়, বাট এটা আমাদের উল্টা, বাট এটা বাস্তব, তাই না? এটা আমাদের মানে আলো যে পাশে প্রতিফলন হওয়ার কথা সে পাশেই হয়। তো এটা আমাদের কি হবে বলতো, বাস্তব আর উল্টা আমরা পেয়ে থাকি, আবার একই পেয়ে থাকি, বুঝছো? একমাত্র বক্রতার কেন্দ্রে কিন্তু আমরা এই যে সাইজটা একই পাই, নাহলে কিন্তু বিবর্ধিত হইতে পারে বা খর্বিত হইতে পারে। তো এখানে বলতেছে একটা অবতল দর্পণের ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, আচ্ছা অবতল দর্পণ বলছে, ঠিক আছে, অবতল দর্পণ বলছে। তো এই হচ্ছে সেন্টার, চিন্তা করলাম এই হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস। তো প্রধান ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করা হলো। দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। বুঝি কথাটা, আমরা বুঝি। তো বক্রতার ব্যাসার্ধ 10, তার মানে দেখো এতটুকু মানে টোটালটা, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের 10। আর এখন বলতেছে প্রধান ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হবে। তো প্রধান ফোকাস এখান থেকে 5 সেন্টিমিটার দূরে, মানে এমনি তো দেখো তাহলে এটুকু 5, আবার এতটুকু 5। তো লক্ষ্যবস্তু ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, এইদিকে না, আসলে যদি এই দিকটাতে হয় তাহলে আমাদের কি বলছে, প্রতিবিম্বের দূরত্ব কোথায় হবে? আমরা জানি লক্ষ্যবস্তু এখানে হলে এখানকার প্রতিবিম্বটাও এখানেই হয়, তাই না? এটাও কিন্তু তাহলে আমাদের কত আসবে বলতো,
আমাদের সবসময় দূরত্ব আমরা কাউন্ট করি মেরু থেকে, তো মেরু থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের 10 হয়, তাহলে এখানে আমরা আনসার দেবো 10। বাট তুমি যদি অঙ্ক এভাবে করতে চাও যে 1/u 1/v ইকুয়ালস টু 1/f, তো লক্ষ্যবস্তু রাখা হবে ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে তাহলে মেরু থেকে কত দূরে? 10 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা বিম্বকে খুঁজতেছি, আর এফ এর মানটা কত দেখো তো, এফ এর মানটা হচ্ছে 1 এতটুকু মেরু থেকে, এটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে তুমি যদি এভাবে করো 1/v হবে হচ্ছে 1/5 মাইনাস 1/10, তাহলে আমি যদি লসাগু করি 10, তো উপরে আসবে হচ্ছে 2, এখানে আসবে হচ্ছে 1, তাহলে এখানে আসবে 1/10। এটা তো 1/v এর মান, তাহলে v মান এটা উল্টা লিখে হচ্ছে শুধু 10, এই হচ্ছে অ্যান্সারটা 10, ঠিক আছে। আর তুমি যদি রশ্মি চিত্রটাকে অবজার্ভ করতে পারো ভালোভাবে, তাহলে তো আরো সহজ, অঙ্ক করা লাগবে না। এরপর বলতেছে চট্টগ্রাম বোর্ড 25-এ যে অবতল দর্পণে রৈখিক বিবর্ধন 1 পেতে হলে, অবতল দর্পণে, হ্যাঁ রৈখিক বিবর্ধন 1 অবতল দর্পণে, আচ্ছা এইটা একমাত্র ভাই আমাদের যদি সেন্টারে আমি যদি যে হাইট রাখবো ঠিক একই হাইটের আমি কি পাবো বলতো, একই হাইটের হচ্ছে আমি প্রতিবিম্ব পাই। তো কোথায় স্থাপন করতে হবে, যে বললাম না সেন্টারে, মানে বক্রতার কেন্দ্রে, সিতে, ঠিক আছে। তো দেখলাম এই কনসেপ্টটা দিয়ে দেখি অনেক কোয়েশ্চেন আসছে। আচ্ছা, একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10, অবতল দর্পণ না, এই জন্য এফ এর মান পজিটিভ, মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরে। আচ্ছা, মেরু হতে, হ্যাঁ প্রধান অক্ষের 20 সেন্টিমিটার দূরে, প্রধান ফোকাস তো 10, এরকম প্রধান ফোকাস যদি 10 হয়, তুমি বলো আমাদের বক্রতার ব্যাসার্ধ সি কোথায়, এদিকে 10 এদিকে 10, তাই না? তাহলে এখান থেকে এটা কত হবে টোটাল 20। আর লক্ষ্যবস্তু বলছে যে মেরু থেকে নাকি 20 সেন্টিমিটার দূরে, তো এখানে একটা লক্ষ্যবস্তু রাখলে তার বিবোধন আরে ওই একই অঙ্ক বারবার সেন্টারে দিচ্ছে, এখানে আমরা একই হাইটের একটা প্রতিবিম্ব পাবো, জাস্ট কি হবে বলতো, বাস্তব আর উল্টা হবে, তাহলে বিবোধন আমার 1 হবে, এত অঙ্ক করার কিছু নাই, অ্যান্সার 1, ঠিক আছে, অ্যান্সার 1। এরপর দেখা গেল তোমাদের বই থিওরিটিক্যাল কথাবার্তা আছে সমতল দর্পণের ক্ষেত্রে, এটা আমরা পাহাড়ি রাস্তায় 45 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক আগে থেকে এই কোশ্চেনটা এসে থাকে, ঠিক আছে। দেখো সমতল আয়নায় সৃষ্টবিম্ব কেমন হয়, সমতল আয়নায় আমরা তোমার বাসা বাড়িতে যে আয়নাগুলো ইউজ করে থাকো, তো আমরা কিন্তু সোজা পাই বিম্ব, সোজা পাই, হ্যাঁ খর্বিত বিবর্তিত আসে না, ঠিক আছে, এটা কথা আসবে এটাই। তুমি কি আয়নাতে নিজেকে ছোট দেখতেছো অথবা বড় দেখতেছো, বিগ সাইজ এরকমটা কিন্তু দেখতেছো না সমতল দর্পণে, সমতলে। আচ্ছা এই রে লেখা তো বুঝি না, ওইটা 15, আচ্ছা 10, হ্যাঁ বুঝছি এখন। আচ্ছা, তো এই এখান থেকে লেখা 15, এখান থেকে লেখা 10। তো বলছে চিত্রে এবি কে, এ দেখো এখানে হচ্ছে এটা আমাদের এবি, 5 সেন্টিমিটার পেছনে আনা হলে, হ্যাঁ এবি এখন আসে 15, আরো 5 সেন্টিমিটার যদি পেছনে আনি, রে তাহলে তো বক্রতার কেন্দ্রে চলে যায়, কোথায় চলে যায়, তাহলে তো বক্রতার কেন্দ্রে চলে যাবে, 15 থেকে আরো 5, কারণ এটুকু হচ্ছে 10, তাহলে এখান থেকে আরো 10, টোটালটা 20, তাহলে লক্ষ্যবস্তু 20-এ। তো প্রশ্ন হচ্ছে হলে আনা হলে বাস্তব ও উল্টা প্রতিবিম্ব তৈরি হবে, হ্যাঁ আমরা জানি এখানে হলে একদম ঠিক এখানে হবে, বাস্তব উল্টা, প্রথমটার সাথে আমি একমত, সহমত, সহমত ভাই সহমত। পরে বলতেছে এ বি এর আকার সমান প্রতিবিম্ব হবে, সহমত সহমত। অবাস্তব সোজা এইটা হইলে তো আর এটা হবে না, তাই না, তাহলে এখানে কত হবে, 1 আর 2 হবে। আচ্ছা এখানে 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 বলছে চিত্রে 15 সেন্টিমিটার দূরে, এখানে চিত্র হচ্ছে 2PC, এটা হচ্ছে সেন্টার, ওকে 2PC, আমার পিসির ভ্যালুটা জানতে হবে, বলছে পিসির ভ্যালু হচ্ছে 3pm, 3pm এর ভ্যালু কত দেখো তো, 20 না 30, দেখি তো 20 দেওয়া, তাই না, 20 না 30, ক্যামেরা স্ক্রিনে কত আসে, 20ই আসে, হ্যাঁ কত আসে, 20 আসে, তাহলে 3 × 20, তাহলে পিসি এটা এটা কত আসবে, তাহলে 3 × 20/2, 2 দিয়ে কাটলে 10, 3 × 10 = 30, তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, বুঝছো। আর এটা অবতল দর্পণ, তার মানে ফোকাস দূরত্ব আমি পেয়ে যাবো কত, 15 ইউজ করতে পারবো। তো প্রশ্ন হচ্ছে চিত্রে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে, এটা দেখো তাহলে ভি এর ভ্যালু, তো ভি জানো এফ জানো, কত দূরে, কত সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখবা, তাহলে দেখো 1/u 1/v = 1/f, তাহলে 1/u এটা কি হবে, 1/f - 1/v, 1/f এর মান হচ্ছে 15, 1/v এর মান হচ্ছে এটাও 15, ঠিক আছে, হ্যাঁ 0 চলে আসে, তাহলে এটা তো আসে 1/u, 0 আসলে তাহলে ইউ এর মান তো আসে অসংজ্ঞায়িত, তাই না, অসংজ্ঞায়িত মানে অসীমে রাখতে হবে, অসীমে, তাহলে কোথায় রাখতে হবে, অসীমে চলে রাখতে হবে, ঠিক আছে।
কারণ আমার ফোকাসে, হ্যাঁ তাই না, আমরা এটা শিখছি, রশ্মি চিত্র যারা শিখছো জানো যে আমি যদি সেন্টারের বাইরে, হ্যাঁ অসীমে, তাহলে লক্ষ্যবস্তু যদি রাখি তাহলে আমার প্রধান ফোকাসে বিম্ব তৈরি হয়। এখানে আমার কিন্তু বলছে ভি 15 সেন্টিমিটার হতে হবে, আর আমরা ফোকাসও বেশি 15, তার মানে বিম্বটা 15 সেন্টিমিটার মানে ফোকাসে ফেলতে হবে, তাহলে অবশ্যই এটা অসীম থেকে আসতে হবে, আলোটা লক্ষ্যবস্তু অসীমে থাকবে। এরপর দেখো উপরের আয়নাটি, আমাদের এখানে চিত্রটা নিচে দেওয়া এই আর কি, হ্যাঁ ওই একই উদ্দীপক চলতেছে, হ্যাঁ ওই যে থাকে না একটা উদ্দীপকের 2টা 3টা প্রশ্ন এরকম, যে শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। এই আয়নার কি আয়না বলতো? উত্তল, অবতল, সমতল, কোন আয়না? এটা একটা অবতল আয়না। তো অবতল আয়নাতে কিন্তু দুইটাই হয়, বাস্তব অবস্থা দুইটাই হয়। এখানে বলছে শুধু বাস্তব, এটা মিলে নাই, আরে ভাই তাহলে 2 আর 3 চৌবন্ধ মিলে যাবে। তারপর তোমরা চেক করতে পারো, বাট আমি টেস্ট করছি 2 আর 3 মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের এসএসসি 26-এর শর্ট সিলেবাসের শেষ অধ্যায় চলে আসছে, স্থির বিদ্যুৎ, ঢাকা বোর্ড। হ্যাঁ তোমরা এখন ছোট আছো, ছোটকালে তোমরা পড়ো হচ্ছে ঢাকা বোর্ডে আসা কোয়েশ্চেন, তোমরা বড় হবা তখন তোমরা পড়বা ঢাবির কোয়েশ্চেন। আচ্ছা তোমরা কিন্তু এখন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবা, ওইরকম ভাবেই পড়াইছি। আচ্ছা দেখো, কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা ইলেকট্রোস্কোপ না? বলতো তোমাদের বই একটা যন্ত্র লেখা আছে না, চার্জের উপস্থিতি, তারপরে আধানের অস্তিত্ব বোঝার জন্য এগুলো ব্যবহার করা হয়। এরপর দেখো, দুটা আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে ক্রিয়াশীল বল কত? এই টাইপের কোশ্চেন আসলে তোমরা দেখো ফর্মুলা কি জানি আমরা, Q1 Q2 বাই দূরত্ব আর বা ডি যা দিয়ে প্রকাশ করো ডি স্কয়ার। ওকে, এখন কোশ্চেন হচ্ছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হবে, তাহলে দেখো নতুন বল হচ্ছে কি Q1, আধান চেঞ্জ করলাম না, ধ্রুবক তো চেঞ্জ হবে না, বা দূরত্ব d/2 হয়ে যাবে, তো স্কয়ার। তো d/2 স্কয়ার করা মানে কি জানো, এটা d স্কয়ার বাই 4, এটা কি d স্কয়ার বাই 4। তোমরা যদি আরেকটু চালাক হও, এই d স্কয়ার বাই 4 না, এটাকে এভাবে লেখা যাবে k Q1 Q2 বাই d স্কয়ার ইনটু 4। এটা কি সেই আমার আগের বল না? এটা কিন্তু আমার আগের বল ইনটু 4। তার মানে দেখো এই যে নতুন ফোর্সটা আগের বলে 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা কত গুণ হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। ওকে, দেখো যে কোনো চার্জ ও তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, সে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ কি, তাই না? এই ইকুয়ালস আমাদের কি হয়, কে কিউ বাই আর স্কয়ার, তাই না? কে কিউ বাই আর স্কয়ার, এই হচ্ছে এটা তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার। এখানে কি একই জিনিস কি বারবার আসছে নাকি? এটা হবে না, এখানে কে কিউ স্কয়ার না, ঠিক আছে, কিউ বাই আর স্কয়ার। এটা মনে করছিলাম একই জিনিস, পরে দেখলাম যে না, কিউ এর স্কয়ার লিখছে, কিউ এর স্কয়ার না, এক কলম ধনাত্মক আধান, তাই না? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আসে। তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক? দেখি যে চার্জের পরিমাণ যত বেশি বলরেখার সংখ্যা তত বেশি। ও কোনটি সঠিক নয়, সঠিক নয়, আমি তো এটাই লাগাই দিতাম ভুলে, সঠিক নয়, এটা সঠিক কথা বলছে। বলরেখাগুলা যত কাছাকাছি থাকে তড়িৎ ক্ষেত্র তত বেশি, এটাও সঠিক কথা। তারপর একটা চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে বলরেখা কখনো ছেদ করে না। পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জের কেন্দ্রভূত হয়, এইটা না, পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, বুঝছো, বলরেখা বের হয়। আর নেগেটিভ চার্জের বেলায় বলরেখাগুলো কি হয় বলতো, প্রবেশ করে। তো পজিটিভ থেকে বাইর হয়, যে কেন্দ্রভূত হয় নেগেটিভ চার্জ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দিছি মানে এগুলো সত্যি কথা, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার হবে গিয়ে ওইটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে এটা অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড মানে তোমার তড়িৎ ক্ষেত্র যেটা, তাই না, সেটা বোঝাচ্ছে। তো ই ইকুয়ালস টু কত? তো আমরা জানি ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার। কে এর মান কত? 9 × 10⁹। কিউ এর ভ্যালু কত কুলম্ব আধান? 5 কুলম্ব আধান। দূরত্ব কত? 10 10 স্কয়ার। এইটা ক্যালকুলেট করে যা আসবে ওইটা অ্যান্সার, ঠিক আছে, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি দেখি এই ভ্যালুটা কত, 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু 5 ভাগ 10 স্কয়ার মানে 100। তো এটার আমরা তোমাদের এখানে তো সাইনটা এই যে 4.5 আসছে না, এটি ইঞ্জিনিয়ারিং মান না, ওই যে 400, আসলে এটা হবে 4.5 × 10⁹, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো নিচের কোনটি, আচ্ছা তোমাদের এখানে বানানটা উচ্চারণটা পরীক্ষার প্রশ্নে কিভাবে আসে, এটা পরীক্ষা এইভাবে আসলো, ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এটা আমি তোমাদেরকে বলি, এটা তোমরা চলতরি যখন পড়বা ভালো করে শিখতে পারবা, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তিটা আসলে ব্যাটারির ভোল্টেজ বা বিভব, যেটা ব্যাটারির বিভব।
এখানে আমার টাইপিং মিস্টেক, বাট অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে তড়িৎচালক শক্তি, এটা বলি ব্যাটারি বিভব। তো বিভব নির্ণয়ের ফর্মুলা কি? ভি হচ্ছে আমাদের W/Q, ঠিক আছে? W/Q হচ্ছে এখানে আমাদের খ নাম্বারটা। তারপর দেখো, ধনাত্মক আধানে আহিত একটা বস্তু ভূমির সাথে সংযুক্ত করলে, ধনাত্মক ঋণাত্মক আধান যাই হোক ভূমির সাথে সংযুক্ত করবা, পৃথিবী এসে সেটাকে ঠুস করে নিস্তরিত করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? পৃথিবী চলে যাবে না, মানে এটা নিস্তরিত হয়ে যাবে। চার্জ প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে? বিভব পার্থক্য, পরিবাহী রোধ, সঞ্চিত শক্তি, তড়িৎ তীব্রতা। এটা আমাদের বিভব পার্থক্য। বিভব পার্থক্য না থাকলে আমাদের আধান প্রবাহিত হয় না, তাই না? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, বাট বিভব পার্থক্য থাকতে হবে। এরপর দেখো, একটি এত মাইক্রো ফ্যারাডে, 75 মাইক্রো মানে 10⁻⁶ ফ্যারাডে, এটা হচ্ছে আমাদের ধারকত্ব। এত ভোল্টেজের বিভব পার্থক্য যুক্ত করা হলে কতটুকু চার্জ? ধারকের ফর্মুলা কি বলতো? প্রতি একক বিভবে যতটুকু চার্জ থাকে, মানে Q/V। তো আমার কাছে কিউ জানতে চাচ্ছে, তাহলে ভি যে গুণ হয়ে যাবে C × V। সি এর ভ্যালু কত? 75 × 10⁻⁶। ভোল্টেজ কত? 220। এটা ক্যালকুলেট করে যত আসে, 75 × 10⁻⁶ ইন্টু 220, এটা আসে এই যে কোনটার সাথে মিলে তুমি যদি সায়েন্টিফিক মান নাও, আমি কি করলাম আমার অ্যানসারটা চলে গেল কেন? না, ভালো লাগলো না, আবার করি, ঠিক আছে? 75 × 10⁻⁶, 75 × 10⁻⁶ ইন্টু 220, এটা আসে 1.65 × 10⁻², ঠিক আছে? সায়েন্টিফিক মোডে নিয়ে নিবা, তাহলেই হবে। এরপরে দেখো, যে দুইটি আধানের মধ্যকার তড়িৎ বল 4 গুণ হবে যদি, তড়িৎ বল কখন 4 গুণ হয়? তড়িৎ বল কখন 4 গুণ হয়? এর মাত্র একটা অঙ্ক করলাম, যে যখন এই যে এটা, তো এটা যদি অর্ধেক হয়, এটা 4 গুণ হয়ে গেছিল, ঠিক আছে? আধান অতি দ্রুত অর্ধেক করা হলে, সত্যি কথা। এবার হচ্ছে কি, একটা আধান 4 গুণ করলে, দেখো এটার সাথে এটা কি সমানুপাতিক সম্পর্ক না? একটা আধান যদি 4 গুণ হয়ে যায়, ধরো Q1 হয়ে গেছে 4Q1, হ্যাঁ, 4Q1 d²। তো দেখো 4 কে আলাদা করো, সেপারেট করো, এই দেখো Q1 Q2/d²। দেখো এটা কি আগের বল? হ্যাঁ, আগের বলে 4 গুণ হবে, এটা সত্যি কথা, ঠিক আছে? এবার হচ্ছে প্রত্যেকটা আধানকে দ্বিগুণ করলে, দেখি দ্বিগুণ করতে, এটা হবে 2Q1, ওইটা হবে 2Q1। দেখো 2 2 মিলে কিন্তু ঠিকই 4 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আসলে সত্যি কথা, এখানে তিনটাই কি বলছে? সত্যি কথাই বলছে। ওকে, তারপরে দেখো, যে এত ক্যাপাসিটারে যদি এত চার্জ দেওয়া হয়, তার মানে এটা সি এর ভ্যালু, এটা কিউ এর ভ্যালু, তবে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, হ্যাঁ? এর বিভব হবে হচ্ছে গিয়ে, এত, সেখানে এত শক্তি উৎপন্ন হয়। তো তুমি সি জানো কি? Q/V। তাহলে বলো তো ভি এর ভ্যালু কি আসবে? Q/C। কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? কিউ হচ্ছে 3.5 × 10⁻⁴, আর সি এর ভ্যালু দেওয়া আছে 25 মাইক্রো, মানে 10, এই যে এই চিহ্নটা হচ্ছে মাইক্রো, 10⁻⁶। তো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। 3.5 × 10⁻⁴। আচ্ছা, এরপর 25 × 10⁻⁶, এটা হচ্ছে 1.4, ঠিক আছে? দেখি তো, 3.5 × 10⁻⁴, ঠিক লিখছি। 25 মাইক্রো, 25, এটাও ঠিক লিখছি। তো মিলা না, তাহলে 1 আর 3 হবে। যদি আমি শক্তিটা মিলাই না, তোমরা শক্তির সূত্র কি জানো বলো তো? সঞ্চিত শক্তি হচ্ছে ½ CV², ঠিক আছে? CV², অথবা ½ Q²/C, ½ Q²/C সঞ্চিত শক্তির সূত্র, ঠিক আছে? অথবা ½ QV। এই হচ্ছে কয়েকটা ফর্মুলা, একই জিনিস। এখানে হচ্ছে ভিটাকে হচ্ছে আমরা এই সূত্র থেকে রিপ্লেস করে এখানে লিখছি, বুঝা গেছে? তো তোমরা একটু টেস্ট করে দেখো, তাহলে আমার এটা 2 যেহেতু মিলে না, আমি 1 আর 3 লাগাই দিয়ে চলে যাই, ঠিক আছে? যদি এটা ঠিক না, একটু ভালোভাবে যাচ করতে হবে। ওকে, তো এখানে বলতেছে এ ও বি বলের মান কত? এই যে এখানে এই হচ্ছে চিত্র, এ আর বি বলের মান কত? দেখো এখানে এই যে এত কুলম আর এত কুলম আছে, 100 সেন্টিমিটার দূরে আছে। তাহলে দেখো এদের বলের মান কত? এফ কে Q1/Q2 R²।
তাহলে এটা হবে 9 × 10⁹ হ্যাঁ, আধানগুলা কত দেওয়া বলো তো, আধান কত দেওয়া, একটা হচ্ছে 10 কুলম আর একটা হচ্ছে 2 কুলম, তাহলে 10 × 2, এটা হচ্ছে r স্কয়ার, r বা d স্কয়ার। আর এর ভ্যালু দেওয়া হচ্ছে 100 সেন্টিমিটার, মানে কত জানো, 1 মিটার। বুঝে গেছে, 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে 1 স্কয়ার তো 1, তাই এটা হচ্ছে 10 দুগুণ 20, বুঝছো, 10 দুগুণ হচ্ছে 20, বুঝা গেছে। বা এই তো 10 না, এটা কিভাবে চিন্তা করে, 9 আর এখানে আসবে হচ্ছে 18 আর আসবে হচ্ছে 10⁻10। তাহলে এই যে 1.8 × 10⁻11, তোমরা ক্যালকুলেটর করো, আমি এভাবে করলাম, ঠিক আছে। হ্যাঁ বোন, আমি বুঝতে পারছি, এটা বড় হইতে বুঝবা, এখন বুঝবে না, বয়স নেই। আচ্ছা, এরপরেরটা দেখো, এখানে কি বলছে যে এ ও বি কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসলে নিচের কোনটা সঠিক। আচ্ছা, এদেরকে যদি আমরা কাজ করে নিয়ে আসি, নিচের কোনটা সঠিক। তো দেখো, এ গোলকের বিভব বেশি হবে, ইলেকট্রন এ থেকে বি গোলকে যাবে। বিষয়টা হচ্ছে টাচ করে নিয়ে আসলে ওদের কিন্তু দুজনেরই আধান সেম হয়, আধান পরবর্তীতে কি হয়ে যাবে, গড় হয়ে যাবে, তাই না। যেমন 10 আর 2 12, এরপরে কিন্তু আধান ওর হয়ে যাবে 6 আর ওর হয়ে যাবে 6, ঠিক আছে। ওকে, এই যে যখন দুইটা সমধর্মী আধান, খেয়াল করো, আমি যদি মাঝখানে, দেখো এই যে এই কথাটা তোমার সত্যি হবে, তড়িৎ ক্ষেত্র শূন্য হবে কোথায়, মাঝখানে। ও আধান এই আধান, আমি যদি বাইরে থেকে একটা আধান নিয়ে আসি, এই আধান দেখো, এই আধানকে ও টানবে যত বলে, এ কিন্তু একই বলেই টানবে, কারণ দুজনের ভ্যালু তো সেম। ও যত প্রভাব খাটাবে ও ততই প্রভাব খাটাবে, তাহলে দেখো আমাদের কিন্তু এখানে লব্ধি বল বা প্রাবল্য 0 হয়ে যাবে, তাহলে এটা হবে 0 হবে, শেষ, আর নাই, নাই, বুঝছো। তাহলে দেখো, এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের সাথে হচ্ছে প্রায় কত 110, প্রায় অনেক কয়টা এমসিকিউ আমরা দেখলাম, তো যেগুলো তোমাদের 25 সালে আসছে। তো এই এমসিকিউ গুলা করার মেন কাহিনী কি, মেন মানে সত্যটা কি, যে আমরা খালি এগুলো মুখস্থ করব না, আমরা কিন্তু বেশ কিছু দেখলাম যে থিওরিটিক্যাল কোশ্চেন আসে তোমাদের, তো আমরা বইয়ের রিডিং পড়াতে কিন্তু ফোকাস রাখবো। আমরা এখান থেকে সারমর্ম বুঝতেছি, আমরা বেশ কিছু রিডিং পড়াতে ফোকাস থাকবো, বুঝতে পারছো, রিডিং পড়াতে। তাহলে এখানে ধরো তোমার 25টা এমসিকিউর মধ্যে তোমার ধরো হচ্ছে 5 থেকে 6টা কিন্তু দেখবা, 5 থেকে 6টা বা আরো বেশি ক্ষেত্রে দেখবা কি বইয়ের থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, ম্যাথমেটিক্যাল কোশ্চেন একটু কম দিচ্ছে, এরকম আবার ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি দিতে পারে। বাট এই যে বইয়ের থিওরি, তোমরা অনেকে কি করো, আন্দাজে গুন্দাজে গাইড মুখস্থ করো, গাইড না ভাই, দিন শেষে তোমার বইয়ের থিওরি থেকেই আসবে, ঠিক আছে। তো ওইগুলাতে একটু ফোকাস রাখবো। দেন হচ্ছে যেই টাইপের ম্যাথ আসছে, ওই যে অ্যানালাইসিস করে করে আমরা ওই টাইপের ম্যাথগুলা কি করব, বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি ধারক থেকে কোশ্চেন হয়, তারপর হচ্ছে গিয়ে তোমাদের বলরেখা থেকে কোশ্চেন আসছে, আলোর প্রতিফলন অবতল দর্পণটাকে খুব পছন্দ করে বোর্ডগুলো। তারপরে হচ্ছে তোমার শব্দ তরঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ এমসিকিউ প্রশ্ন থিওরিটিক্যাল দিচ্ছিল, তাই না, জাস্ট বইয়ের রিডিং পড়া থেকে আসছে। তো এগুলাই হচ্ছে আমাদের মেন টাস্ক। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।